নমস্কার। গল্প অনুগল্প চ্যানেলে আপনারা শুনছেন নারায়ণ সান্যালের নীলিমায় নীল উপন্যাসখানির দ্বিতীয় পর্ব। ছাড়ল ট্যাক্সি। কলেজ স্ট্রিট, ওয়েলিংটন, ধর্মতলা। মুখ না ঘুরিয়েই আনন্দ বলে, সিগারেটের গন্ধ সহ্য হয় না বুঝি? আচ্ছা, এটা ফেলেই দিই। জানলা দিয়ে ফেলে দেয় অর্ধদগ্ধ সিগারেটটা। শর্মিলা চুপচাপ বসে আছে। চৌরঙ্গি, ভবানীপুর। আয়নাটার দিকে তাকিয়ে আনন্দ বলে, আমি নামবো ন্যাশনাল লাইব্রেরিতে, আপনি? শর্মিলা তবু জবাব দেয় না। আনন্দ এবার পিছন ফিরে বলে, নিউ আলিপুর যাবেন তো? না, আমিও ন্যাশনাল লাইব্রেরিতে নামবো। ও, তবে তো কথাই নেই। আর কোনো কথা হয়নি গাড়িতে। ওই ছোকরা ড্রাইভারের সামনে আর কিছু বলতে চায়নি শর্মিলা, কিন্তু তার মনে হয়েছিল ভদ্রলোকের কাছে জনান্তিকে ক্ষমা চেয়ে না নিলে যেন তার স্বস্তি নেই। ছি ছি ছি, ভদ্রলোককে শর্মিলা যা নয় তাই বলেছে। কি মর্মান্তিক ভুল! ন্যাশনাল লাইব্রেরিতে গাড়ি দাঁড়াবার আগেই ভ্যানিটি ব্যাগ খুলে টাকাটা বার করে রেখেছিল শর্মিলা। বৃষ্টিটা একেবারে না ধরলেও কমে গেছে। দ্রিমি দ্রিমি বোল আর নেই, ইলশে গুঁড়ির ছিটে। আনন্দ প্রতিবাদ করবার উপক্রম করতেই শর্মিলা বলে, তা হয় না। আনন্দ দ্বিরুক্তি করেনি ও বিষয়ে। বলে, আপনার নিউ আলিপুরে যাবার কথা, এখানে নেমে পড়লেন যে? ট্যাক্সিটা ব্যাক করছে, আর লজ্জা করে লাভ নেই। শর্মিলা বলে, আপনার সঙ্গে যে অভদ্র ব্যবহার করেছি সেজন্য ক্ষমা চেয়ে না নিলে আমি শান্তি পাব না। অভদ্র ব্যবহার? আনন্দের চোখে বিস্ময়। তারপর যেন হঠাৎ মনে পড়ে যায় ওর। হো হো করে হেসে ওঠে আবার। কৌতুককর ঘটনাটা ভুলেই গিয়েছিল বুঝি। বলে, জানেন তো এর জন্য আমার চেহারাটাই দায়ী। পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে চওড়া সিঁড়ি বেয়ে সে উপরে উঠতে থাকে। শর্মিলাও আস্তে আস্তে উঠে আসে তার সঙ্গে। আনন্দ বলে, এর আগে এসেছেন কখনো ন্যাশনাল লাইব্রেরিতে? না তো। আশ্চর্য, আপনি ছাত্রী তো প্রেসিডেন্সির? কোন ইয়ার, সায়েন্স না আর্টস? হ্যাঁ, প্রেসিডেন্সিরই ছাত্রী আমি, সেকেন্ড ইয়ার, আর্টস। আচ্ছা, অথচ কখনো ন্যাশনাল লাইব্রেরিতে আসেননি? চিড়িয়াখানা দেখেছেন? শহরের সবকটা সিনেমা হল? সবকটা সিনেমা হল নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখেছেন। শর্মিলা রীতিমতো অবাক হয়ে যায়। আরে, এই যে ধমক দিচ্ছে, লোকটার মাথায় ছিট আছে নাকি? থমকে দাঁড়িয়ে পড়ে শর্মিলা। আনন্দ হঠাৎ ঘুরিয়ে বলে, আবার দাঁড়ালেন কেন? এলেন যখন তখন জন্মের শোধ একবার দেখেই যান, জাত যাবে না। শর্মিলা আবার চলতে শুরু করে। লাইব্রেরি দেখার শখ যতটা, এই অদ্ভুত মানুষটাকে আরও ভালো করে দেখার ইচ্ছেটা তার চেয়ে কম নয়। মুখে বলে, চলুন দেখেই আসি, মন্দিরের দোরগোড়া থেকে ফিরে যাওয়া ঠিক নয়। একগাল হেসে বলে আনন্দ, তা সত্যি, মন্দিরই। কত সহস্রাব্দী সাধনা এখানে আশ্রয় পেয়েছে। দেশে বিদেশে যুগে যুগে মানুষ যা ভেবেছে, যা উপলব্ধি করেছে, তা এখানে থরে থরে সাজিয়ে রাখা আছে। ভেবে দেখুন, যেসব যুগে আমরা বাস করিনি, যেসব মানুষকে দেখিনি, জানি না, তাদের কণ্ঠস্বর এখানে অমরত্ব লাভ করেছে। অসংখ্য জ্ঞানী গুণী পণ্ডিতের জয়ের কথা, পরাজয়ের কথা, লাভ ক্ষতির কথা তারা অক্ষরে শৃঙ্খলে বেঁধে এখানে গচ্ছিত রেখে গেছেন। যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, তাকেই দেখবার, দেখাবার আর ধরবার চেষ্টা করা হয়েছে। একে আপনি অবশ্যই মন্দির বলতে পারেন। শর্মিলা আনন্দের পায়ে পায়ে এসে গ্রন্থ মন্দিরে প্রবেশ করে। প্রকাণ্ড হলঘর, মাঝখানে কার্পেট পাতা, দুপাশে বেতের আরাম কেদারা, আর তারপরে ছাদ ছোঁয়া বইয়ের র্যাক। দূরে একটি বুদ্ধমূর্তি, ধূপধুনো নেই, তবু কিসের যেন একটা মৃদু গন্ধ। এ গন্ধ পুরনো বইয়ের। প্রাণ ভরে সেই সৌরভ গ্রহণ করল শর্মিলা। চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে সহস্র বৎসরের জ্ঞানী গণিতের সাধনাকে ধরবার ক্ষমতা শর্মিলার নেই।
তাই বোধ দিয়ে, শ্রদ্ধা দিয়ে তাকে স্পর্শ করবার জন্য একটা আকুলতা জাগে মনে। শর্মিলা বলে, পুরনো বইয়ের একটা চমৎকার গন্ধ আছে না? আনন্দ এতক্ষণ আত্মমগ্ন ছিল। হঠাৎ ওর কথায় খেয়াল হয় সে একা নয়। একটু হেসে বলে, ঠিকই বলেছেন। শর্মিলা হেসে হেসেই বলে, আপনি কলেজে ইংরেজি পড়ান বুঝি? আনন্দ বলে, না না, আমি পড়াই না, পড়ি। তাও ইংরেজি নয়, ইতিহাস। ও, জানেন তো, আমার এখানে এসে মনে পড়ছে রবীন্দ্রনাথের কথা। তাই নাকি? কি কি কথা মনে পড়ছে আপনার? শর্মিলা নিম্নস্বরে আবৃত্তি করে, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাসঙ্গীতের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। আনন্দ অবাক বিস্ময়ে কয়েকটা মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়েছিল শর্মিলার দিকে তাকিয়ে। সে নীরব দৃষ্টির মধ্যে এমন কিছু ছিল যাতে লজ্জা পেয়েছিল শর্মিলা। আজ এতদিন পরেও সে প্রথম পাওয়া লজ্জার অনুভূতিটা স্পষ্ট মনে আছে শর্মিলার। তখন মনে হয়েছিল এতটা প্রগল্ভ হওয়া ঠিক হয়নি। সাধারণ পাঠাগার ওদের পরীক্ষার লাস্ট মোমেন্ট সাজেশন ছিল, তাই রাত জেগে এই উদ্ধৃতিটা মুখস্থ করেছিল শর্মিলা। সুযোগ মতো আউড়ে দেবার লোভ সামলাতে পারেনি। ওর মনে হলো কি দরকার ছিল পাণ্ডিত্য জাহির করতে যাবার। সহজ হবার জন্য গলার স্বরটা পাল্টে নিয়ে বলে, নিন চলুন, দাঁড়িয়ে পড়লেন কেন? আনন্দ জবাবে বলেছিল, না দেখুন, আমি ভাবছিলুম কথাগুলো তো আগেও শুনেছি, কিন্তু আজ আপনার মুখে শুনে মনে হলো যেন ওর একটা নতুন অর্থ ধরা পড়ল আমার কাছে। প্রসঙ্গটা বদলাবার জন্য লজ্জিত শর্মিলা তাড়াতাড়ি বলে, আমাকে এই লাইব্রেরির মেম্বার করে দিন না। আনন্দ সে কথা কানে তোলেনি। আপন মনে বলতে থাকে, মানবাত্মার অমর আলো কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে, ঠিক যেন রূপকথার রাজকন্যা। সে প্রতীক্ষা করে আছে কবে আসবে দরদি পাঠক রাজপুত্রের বেশে, তাকে ওই কারাগার থেকে মুক্ত করে সার্থকতা দান করতে। আপনার মুখে এভাবে এই পরিবেশে না শুনলে কথাটার ঠিক মর্মগ্রহণ করতে পারতুম না। দেখুন, এই উদ্ধৃতি তো আমার অজানা নয়, তবু আপনার মুখে শুনে আমার কেমন রোমাঞ্চ হয়েছে দেখুন। লোকটা পাগলই। হঠাৎ রমেশ বাঁ হাতটা বাড়িয়ে দেয় শর্মিলার দিকে, আর অম্লান বদলে ডান হাতে ওর একখানা হাত তুলে নিয়ে সেই রমেশ হাতের উপর বুলিয়ে দেয়। শর্মিলা স্তম্ভিত হয়ে গিয়েছিল লোকটার ব্যবহারে। এভাবে অপরিচিতা কোনো ভদ্রমহিলার গায়ে হাত দেয় নাকি কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ? চকিতে একবার চারিদিকে তাকিয়ে নেয়। না, কেউ ওদের লক্ষ্য করছে না। বর্ষার দিনে এমনিতেই লোকজন কম, যারা আছেন তারাও যে যার পুস্তকে নিবদ্ধ দৃষ্টি। আস্তে আস্তে হাতটা ছাড়িয়ে নিয়েছিল শর্মিলা, আর চোখে একবার তাকিয়ে দেখে নিল আনন্দের দিকে। না, বিসদৃশ কিছু হঠাৎ করে বসলে অপ্রস্তুত ভঙ্গি হয়, তার লেশ মাত্র আভাস নেই ওর দৃষ্টিতে, যেন শর্মিলা স্ত্রীলোকই নয়। আনন্দ বলে, দেখেছেন সত্যি রোমাঞ্চ হয়েছে কি না? শর্মিলা জবাব দেয়নি। সত্যি কথা বলতে গেলে বলতে হয়, তারও যে রোমাঞ্চ হয়েছিল অমন হঠাৎ হাতখানা টেনে নেওয়ায়। অপরের হাতে রোমাঞ্চ হয়েছে কিনা বুঝবে কেমন করে? কিন্তু সে কথা তো আর বলা যায় না। শর্মিলা সহজ হবার জন্য যা হোক কিছু বলতে চায়, বলে, তাই কখনো হয় নাকি? কেন হবে না? বেলা যায় কথাটা লালাবাবু জীবনে তো লক্ষবার শুনেছিলেন, কিন্তু কই কোনো বার তো তার বৈরাগ্য জাগেনি। সেই বিশেষ সন্ধ্যায় বিশেষ পরিবেশে ওই বেলা যায় কথাটাই তার মনে প্রচণ্ড আঘাত করে বসেছিল। আমারও আজ ঠিক তাই হয়েছে জানেন।
মানবতার অমর আলোকের সন্ধানেই যে তীর্থযাত্রীর মতো এখানে আসি, সেই সত্যটা আজ যেন নূতন করে অনুভব করলুম ওই মন্দির শব্দটার ব্যবহারে। হয়তো তার জন্য কিছুটা দায়ী আজকের এই মেঘলা সন্ধ্যার বিচিত্র পরিবেশ, কিছুটা আমার মানসিক প্রস্তুতি, কিছুটা আপনার কণ্ঠস্বর, কিছুটা বা আপনার আর্দ্র সৌন্দর্য। নিঃসন্দেহে লোকটা পাগল অথবা বদমাইশ, হয় ফুল নয় নেব। যদি পাগল হয়তো বদ্ধ উন্মাদ, আর যদি বদমাইশ হয়তো সুচতুর সন্ধানী। একেবারে বোঝা যায় না। তা সে যাই হোক, শর্মিলা মনস্থির করে ফেলেছে নবকুমারী মাধবী শুনে ওকে সন্দেহ করতে শুরু করেছিল। এই আর্দ্র সৌন্দর্যের উল্লেখে সে বুঝতে পারে লোকটা বোধহয় পাগল নয়, বদমাইশ, ভালো মানুষের ভেগ ধরেছে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে তাই বলে, যাক এবার আমি চলি। সে কি, এখনো তো কিছুই দেখেননি? না না, ভিজে কাপড়ে ঠান্ডা লাগবে, আমি বরং যাই, নমস্কার। আনন্দ প্রতি নমস্কার করেনি। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়ে যেন চমকে উঠে বলে, ওহ, বড্ড দেরি হয়ে গেছে দেখেছেন, ইস্যু কাউন্টার বন্ধ হয়ে যাবে এক্ষুনি। হন্তদন্ত হয়ে সে চলে যায় ভেতরের দিকে। মনে আছে অনেকক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়েছিল শর্মিলা। বৃষ্টি একেবারে থেমে গেছে, একটি দুটি করে পড়ুয়ার দল আসছে যাচ্ছে। চোখ তুলেও কেউ দেখছে না শর্মিলাকে, সবাই আপন মনে ব্যস্ত। শর্মিলা ভাবছিল, লোকটা কে, কি নাম, কোথায় থাকে? এর আগেও কি সে অমনি অপরিচিতা কোনো মেয়ের হাত খপ করে চেপে ধরেছে কখনো? ও কি সত্যই অন্যমনস্ক আপন ভোলা পণ্ডিত মানুষ, নাকি আগা গোড়ায় অভিনয় করে গেল? লোকটার কৌতুক বোধ কিন্তু প্রখর। সার্জেন্টটাকে কেমন নাজেহাল করেছিল। আর শুধু কি সার্জেন্টটাকে, তাকে নয়, মুহূর্তের পরিচয়ে তাকে কত কি বানিয়েছে। বার্নার্ড শর চেয়ে নাকি ওর সেন্স অফ হিউমার বেশি। নবকুমারের কাষ্ঠান্বেষণে যাবার চেয়ে ওর পক্ষে সার্জেন্ট অন্বেষণে যাওয়া নাকি বেশি অ্যাডভেঞ্চারাস। ওর ইতস্ততভাবে লোকটা বলেছিল, হে মাধবী, দ্বিধা কেন? এগুলি কৌতুক, এগুলি শ্লেষ। শর্মিলা তা বোঝে, কিন্তু শর্মিলার আর্দ্র সৌন্দর্যের প্রশংসা করার সময় কি ওর কণ্ঠে কৌতুক ছিল? আবার এই তো শর্মিলার অস্তিত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে লোকটা দিব্যে ছুটে গেল ইস্যু কাউন্টারের দিকে। একবার ফিরেও দেখল না শর্মিলা গেল না দাঁড়িয়ে রইল। এর পরের কয়েকটা দিনের কথা স্পষ্ট মনে আছে ওর। কি যেন হয়েছিল শর্মিলার, কোনো কিছুতেই মন লাগতো না। সব সময় মনে পড়ত সেই বিচিত্র অভিজ্ঞতার কথা। একটা উটকো অচেনা লোক ওর মনের বাগানে কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ কোথা থেকে এসে হাজির হলো। ভেঙে তছনছ করে দিয়ে কোথাকার হাওয়া কোথায় চলে গেল। সময়ে অসময়ে সারা দিনই মনে পড়ত সেই অদ্ভুত লোকটার কথা। দোহারা ফর্সা চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, উজ্জ্বল গৌরবর্ণ। কিন্তু দাড়ি কামায়নি কেন সে? দাড়ি না কামানো মানুষ দেখলেই ওর রাগ হয়। ড্যাডি প্রত্যহ দাড়ি কামায়, দাদাও কামায়। যে পরিবেশে সে মানুষ, সেখানে সকালে দাঁত মাজার মতন প্রাত্যহিক দাড়ি কামানোও নিত্যকর্ম পদ্ধতির অন্তর্ভুক্ত। মনে হয়েছিল লোকটা নোংরা। বস্তুত পাঞ্জাবিটা খুলে রেখেছিল বলে নয়, ওই একদিনে দাড়ি না কামানো গালটা দেখেই শর্মিলা ভেবেছিল ও ট্যাক্সি ড্রাইভার। সত্যিই ওকে ভুলতে পারেনি। সেই লোকটা চাহনিতে, হাসিতে, সমস্ত ব্যক্তিত্বে এমন কিছু ছিল যা ভোলা যায় না। কিসের অমোঘ আকর্ষণে সে নাম লিখিয়েছিল ন্যাশনাল লাইব্রেরিতে। কলেজ কামাই করে বসে থাকতো ওখানে ঘন্টার পর ঘন্টা, ইস্যু করা বই কোলে নিয়ে। নিজের পাগলামিতে নিজেকেই ধমক দিত, তবু সংযত হতে পারেনি। আর কিছু নয়, কৌতূহল, জেনে নিতে হবে কে সেই লোকটা। সে কি উদাসীন, আত্মভোলা, না লুচ্চা বদমাইশ? শর্মিলা জানে সে সুন্দরী। অনেকের মুগ্ধ দৃষ্টির আরশিতে এ সংবাদ সে পাঠ করেছে। অনেক পার্টিতে,
অনেক জনান্তিক সুযোগে এ তথ্য নিবেদন করেছে তাকে অনেকে, কিন্তু সেসব স্তুতিবাণীর সঙ্গে এই লোকটার মুগ্ধ প্রশংসার তফাৎ আছে। তবু ওর সন্দেহ হয়, সত্যিই কি লোকটা মুগ্ধ হয়েছিল? তাহলে হঠাৎ অমন অদ্ভুত অনাসক্তিতে সে কেন ছুটে বেরিয়ে গিয়েছিল তার সান্নিধ্য থেকে? মাঝে মাঝে মনে হতো, এ কি খ্যাপামি, কোথাকার কি একটা অযত্ন বিন্যস্ত কেশ নোংরা মানুষ, ভালো করে পরিচয় হয়নি তার সঙ্গে, তবু তারই জন্যে শর্মিলা কেন রোজ ছুটে আসে ন্যাশনাল লাইব্রেরিতে। তার সঙ্গে দেখা হলে কি বলবে শর্মিলা? ভদ্রলোক যদি ওকে চিনতে না পারে, যদি বলে, কোথায় দেখেছি বলুন তো আপনাকে? অথবা যদি চিনতে পেরেও বলে, ভালো তো, আর বলেই যদি হন্তদন্ত হয়ে ছুটে যায় ইস্যু কাউন্টারের দিকে, তাহলে তাহলে শর্মিলা কি করবে? শুধু আর একবার চোখের দেখা দেখবার জন্যই কি এই ক্লাস পালানোর কৃচ্ছ সাধন? একেই কি বলে পূর্বরাগ, প্রেম? অসম্ভব। প্রথম দৃষ্টিতে প্রেম হয় এ কথা শর্মিলা বিশ্বাস করে না। এ শুধু একটা কৌতূহল, তীব্র কৌতূহল। হ্যাঁ হ্যাঁ, তীব্র কৌতূহলই। লোকটার পূর্ণ পরিচয় জেনে নিতে হবে, জানতে হবে কেন সে এমন উদাসীন আনমনা। বুঝে নিতে হবে অদ্ভুত সাক্ষাৎকারের কথা ও লোকটার মনে আছে কিনা। কিন্তু এমনও তো হতে পারে ভদ্রলোক মফস্বলে থাকেন, ডাকেই বই নেন, ডাকেই ফেরত দেন। কুৎসিত কখনো কলকাতায় এলে নিজেই আসে গ্রন্থাগারে। নামটা জানা থাকলেও তবু সন্ধানের একটা সূত্র পাওয়া যেত। কিছুই যে জানা নেই, অথচ তা সত্ত্বেও কলেজ কামাই করে এভাবে ন্যাশনাল লাইব্রেরিতে এসে বসে থাকার কোনো মানে হয়? দিন কতক পরে আবার অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল। দূর থেকে আনন্দকে দেখতে পেয়ে চমকে উঠেছিল শর্মিলা। আনন্দকে দেখতে পায়নি প্রথমটা, খান দুই বই নিয়ে সে এদিকে আসছিল হন হন করে। নিজের অজ্ঞাতসারে আসন ছেড়ে শর্মিলা উঠে দাঁড়ায়। ঠিক তখনই আনন্দ ওকে দেখতে পায়, আর ঠিক তখনই একটা বিসদৃশ কাণ্ড করে বসে, যার জন্য মোটেও প্রস্তুত ছিল না শর্মিলা। ওকে দেখতে পেয়েই আনন্দ বলে ওঠে, এই তো আপনি! ওহ, কোথায় যে ছিলেন এতদিন! শর্মিলা স্তম্ভিত হয়ে যায়। আনন্দ মোটেই নিম্নস্বরে কথা কটা বলেনি। আশপাশের কয়েকজন মুখ তুলে তাকায়। শর্মিলা লজ্জায় লাল হয়ে যায়। লোকটা পাগল শুধু নয়, বদ্ধ উন্মাদ। এতগুলো কৌতূহলী চোখ যে ওদের দেখছে তা যেন খেয়ালই নেই। লোকটা বলে, বেশ, যা হোক, কদিন ধরে পড়াশুনো তো আমার মাথায় চড়ে গিয়েছিল। শর্মিলা বুঝতে পারে এই পাগলকে সামলাতে হলে এখনই বাইরে নিয়ে যেতে হবে ওকে। কি জানি কি কাণ্ড করে বসে তার ঠিক কি। বলে, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, বাইরে আসুন। কথা তো আছেই, অনেক কথা, চলুন চলুন বাইরে যাই। দুজনে পাশাপাশি চলতে থাকে নির্গমন দ্বারের দিকে। কিন্তু বাধা দিল একজন কর্মচারী। আনন্দর হাতে যে বইখানি আছে সেটাকে ঘরের বাইরে নিয়ে যাওয়ার ছাড়পত্র নেই। সেটা ওখানে বসে পড়ার জন্য ইস্যু করিয়েছে মাত্র। ওহো, তাই তো, আচ্ছা এটা রেখে এক্ষুনি আসছি বলে সে ফিরে যায়। কয়েকটা পা গিয়েই আবার ঘুরে এসে শর্মিলাকে বলে, আপনি আবার হারিয়ে যাবেন না যেন, এখানেই অপেক্ষা করুন 1 মিনিট। ভীষণ হাসি পায় শর্মিলার। লোকটা একেবারে ছেলে মানুষ। একটু পরেই ফিরে আসে আনন্দ। দুজনে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে, বাগানের একটা বড় রেইন ট্রি গাছের ছায়ায় গিয়ে বসে। দুদিন বৃষ্টি হয়নি, ঘাস বেশ শুকনো, বসা যায়। আনন্দ পকেট থেকে রুমালটা বার করে পেতে দেয়, বলে, বসুন বসুন, অনেক কথা আছে আপনার সঙ্গে। আর এক পকেট থেকে বার করে ছোট্ট একটা নোটবুক। ফাউন্টেন পেনটা বাগিয়ে ধরে বলে, ফার্স্ট অফ অল আপনার নাম আর ঠিকানাটা বলুন। শর্মিলা ভাবে লোকটার ব্যবহারে উত্তরোত্তর বিস্মিত হচ্ছে সে নিজে। কিন্তু তার চরম ক্লাইম্যাক্স কোথায়? এইটাই কি সবচেয়ে বেশি স্তম্ভিত হবার মুহূর্ত? গম্ভীর হয়ে বলে,
সেই কথা শুনবার জন্যই কি তখন হলের মধ্যে অমনভাবে চেঁচিয়ে উঠেছিলেন? না না, চেঁচাইনি তো। আমি যদি তখন বাইরে আসার কথা না বলতাম, তাহলে ওখানেই আপনি নোট বই বার করে এ প্রশ্ন করতেন তো আমাকে। অদ্ভুতভাবে হাসল লোকটা। বললে, আমি কি পাগল? ওখানে সবাই পড়াশুনো করছেন, আমি তাদের ডিস্টার্ব করতে যাব কেন? কিন্তু কি জানেন, নাম আর ঠিকানা জানা না থাকলে এই কলকাতা শহরে একটা আস্ত মানুষ একেবারে বেমালুম নাপাত্তা হয়ে যায়। এ কদিন ধরে কেবলই মনে হয়েছে কি বোকামুই করেছিলুম সেদিন আপনার নাম ঠিকানা জেনে নিইনি বলে। আপনি শুধু বলেছিলেন আপনি প্রেসিডেন্সির ছাত্রী, সেকেন্ড ইয়ার আর্টস। এই দেখুন আপনাদের রুটিন, এই 3 দিনই 4:35 আপনাদের ক্লাস ভেঙেছে, অথচ আপনাকে ধরতে পারিনি। বোকার মতো পায়চারি করেছে কলেজ স্ট্রিটে। শর্মিলা ঠিক করল, এই ভদ্রলোকের সঙ্গে পরিচয় রাখতে হলে বিস্ময়ের অনুভূতিটাকে আরও ভোঁতা করে দিতে হবে। কোনো কিছুতেই অবাক না হবার মতো মনের গঠন চাই। সেই যখন ন্যাশনাল লাইব্রেরিতে বসে অলসভাবে পাতা উল্টে গেছে, তখন ও লোকটা প্রেসিডেন্সি কলেজের গেটের সামনে ক্রমাগত পায়চিরি করে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, এ কদিন সে ক্লাসে যায়নি। গেলে হয়তো পাগলটা ওর সহপাঠীদের সামনেই ট্রাম রাস্তার ট্রাফিক জ্যাম করে নোটবুক বার করে হাঁকত, আপনার নাম আর ঠিকানাটা। তাহলে কলেজ থেকে নাম কাটাতে হতো শর্মিলাকে। কিন্তু এতে এত হাসিরই বা কী আছে? লোকটা সরলভাবে স্বীকার করেছে বলেই হাস্যাস্পদ। আর সে কি কিছু কম করেছে? কলেজ কামাই করে ঘন্টার পর ঘন্টা ন্যাশনাল লাইব্রেরিতে বসে থাকেনি? সেটাও কি কলেজ স্ট্রিটে পায়চিরি করার চেয়ে কম হাসির খোরাক? ওহ, খুব ভুগিয়েছেন আপনি, যা হোক। কিন্তু এভাবে ভুগবার দরকার কী ছিল? আরে বাহ, কী যে বলেন! এছাড়া আর কিছু বলতে পারেনি। চোখ থেকে চশমাটা খুলে কাচটা মুছবার জন্য রুমালের সন্ধানে বার কয়েক এ পকেট সে পকেট হাতটাল। সেটা যে এইমাত্র ঘাসের উপর পেতে দিয়েছে তা বোধহয় মনে নেই। শেষ পর্যন্ত অন্যমনস্কভাবে শর্মিলা লুটিয়ে থাকা আঁচলটা তুলে নিয়ে কাঁচটা মুছতে মুছতে বলে, আচ্ছা, আপনার কম্বিনেশনটা কি? আঁচলটা ওর হাত থেকে সন্তর্পণে ছাড়িয়ে কাঁধের উপর ফেলে শর্মিলা বলে, সংস্কৃত, সিভিক্স আর লজিক। আশ্চর্য! আশ্চর্য কিসের? আপনি হিস্ট্রি নেননি? না, কিন্তু তাতে আশ্চর্য হবার কি আছে? না, হ্যাঁ, তা তো বটেই, কিন্তু কি আশ্চর্য দেখুন, আমি ভেবেছি আপনি ইতিহাস নিয়েছেন এবং আইএ পাশ করে ইতিহাসেই অনার্স নেবেন। তাই এরকম অদ্ভুত ধারণা হলো কেন আপনার? আপনি যেহেতু ইতিহাস পড়েন, তাই দুনিয়ার তাবৎ সুন্দরী মেয়ে ইতিহাসে অনার্স নেবে, এ কেমন কথা? অন্য কেউ হলে এই সুন্দরী বিশেষণটা নিশ্চয়ই ব্যবহার করতো না সে, কিন্তু ইতিমধ্যেই সে ওকে খানিকটা চিনতে পেরেছে। তাই একটু বাজিয়ে নেবার জন্য ওইভাবেই কথাটা বলেছিল শর্মিলা। লোকটা কিন্তু সে ইঙ্গিতে ধার কাছে দিয়েও গেল না। বললে, না না, তা কেন? দুনিয়ার সবাই নেবে কেন? আমি ভেবেছিলুম আপনি শুধু নেবেন। আচ্ছা, তা আমার প্রতি হঠাৎই অনুগ্রহ কেন? না না, অনুগ্রহ নয়, কিন্তু সেদিন আপনি এমন দরদ দিয়ে ওই কথা কটি বলেছিলেন যে আমার মনে হয়েছিল নিশ্চয়ই আপনি ইতিহাস ভালোবাসেন। শর্মিলা বলে, সেটাও আপনার অন্যায়, বুঝলেন? এ লাইব্রেরিতে শুধু ইতিহাসের বই থাকে না। মানবতার অমর আলোক কি শুধু ইতিহাসের পাতাতেই সীমিত? দর্শনে নেই, সায়েন্সে নেই, কম্পারেটিভ রিলিজিয়ানে নেই। কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়েছিল লোকটা। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, ঠিক কথা তো, না আমারই ভুল। হ্যাঁ, তা তো বটে, তা তো বটে, ঠিকই বলেছেন। আচ্ছা, চলি। নোট বইখানা পকেটে পুরে ফেলে, যেন এইটুকু জানবার জন্যেই আজ কদিন ধরে সে ক্রমাগত পায়চিরি করেছে কলেজ স্ট্রিটে। শর্মিলার কি জানে কি হলো, একেবারে মিছে কথা বলে বসলো একটা। আপনি ঠিকই ভেবেছিলেন, সত্যিই ইতিহাসকে ভালোবাসি আমি।
তবে কি জানেন, হিস্ট্রিতে নম্বর তোলা ভীষণ শক্ত, তাই ওটা নিইনি। আবার বসে পড়ে আনন্দ, বলে, এ এক্কেবারে ভুল ধারণা। আর তাছাড়া নম্বর ফম্বর তো সব বাজে কথা। তোমাদের ওই এক বাতিক, পরীক্ষার নম্বর দিয়ে কি ধুয়ে খাবে? অত নম্বর নম্বর করো কেন? শর্মিলা জবাব দেয় না। সিনেমায় গল্প উপন্যাসে সে দেখেছে দুটি অপরিচিত মেয়ে পুরুষের প্রথম পরিচয়, দুপক্ষই আপনির ব্যবধানে আলাপচারিতা শুরু করে। তারপর কোনো একটি বিশেষ মুহূর্তে সেই আপনি হয় তুমি। শিল্প সাহিত্যের কল্যাণে সেই তুমি ডাকার মুহূর্তটির মূল্য সম্বন্ধে শর্মিলা সচেতন ছিল, অথচ ওদের ক্ষেত্রে সেই পর্যায়টা এলো না, আসবে না। প্রথম দর্শনে শর্মিলা ওকে তুমি সম্বোধন করেছিল, আবার উঠেছে আপনিতে। কে জানি আবার কোনো দিন তুমিতে নামতে পারবে কি না। আর ওই লোকটা আজ অনায়াসে নেমে এলো তুমিতে, কিন্তু কই রোমাঞ্চ তো হলো না শর্মিলার সর্বাঙ্গে। আনন্দ তখনও বলছে, কিন্তু তোমাদের সে ধারণা ভুল। ইতিহাস মানেই কতগুলো সাল তালিকা, নামের তালিকা নয়, বুঝলে? তার গোপন কথা আবিষ্কার করার আনন্দ গুপ্তধন খুঁজে পাওয়ার চেয়ে কিচ্ছু কম নয়। ইতিহাসের আলো আধারী অলিগলিতে পথ হাতটাতে হাতটাতে হঠাৎ সত্যের মুখোমুখি হলে সত্যি রোমাঞ্চ হয় ইতিহাসবেত্তার, জানো কি? রোমাঞ্চের কথাতে শর্মিলার মনে পড়ে গেল আগের দিনের কথা। এখনই রোমাঞ্চ হবে নাকি ওর? আর তাই পরখ করবার জন্য শর্মিলার হাতখানা টেনে নেবে সে? না, সেরকম কিছু ঘটল না। ব্যাগ থেকে এক তাড়া কাগজ বার করে শর্মিলাকে দিল আনন্দ। বললে, বিশ্বাস না হয় পড়ে দেখুন। লেখাটা এখনো প্রকাশ করিনি কোথাও, শেষও হয়নি লেখাটা, জাস্ট আ স্কেচি ড্রাফট। আবার তুমি থেকে আপনি। শর্মিলা সে কথা গ্রাহ্য না করে বলে, কি ওটা? মৌর্য যুগের স্ত্রী স্বাধীনতা। বিষয়টা পুরনো, কিন্তু দৃষ্টিভঙ্গিটা নতুন। আপনি পড়েই দেখুন। পর মুহূর্তেই ওর হাত থেকে পাণ্ডুলিপিটা ফের কেড়ে নিয়ে বলে, আচ্ছা আমি বরং পড়ে শোনাই, কতক্ষণই বা লাগবে? শর্মিলা কিন্তু রাজি হতে পারে না। সে তো আর পাগল নয় ওই লোকটার মতো ন্যাশনাল লাইব্রেরির রেইনট্রি গাছের নিচে বসে শুনবে মৌর্য যুগের স্ত্রী স্বাধীনতার কথা। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। বলে, আমি বরং ওটা নিয়ে যাই, এখানে অন্ধকারে পড়া যাবে না, পরে পড়ে আপনাকে ফেরত দেব। তার চেয়ে আমার মেসে চলুন না, সেখানে বাতি আছে। কোথায় মেস আপনার? বাদুরবাগান। সেখানে সবাই ছাত্র বুঝি? না না, সবাই নয়, যদুবাবু কেরানি, মহেন্দ্রবাবু ইন্স্যুরেন্সের দালাল। তা সেখানে আমাকে নিয়ে গিয়ে মৌর্য যুগের স্ত্রী স্বাধীনতার আলোচনা করলে তারা কিছু মনে করবেন না? আনন্দ বিহ্বল হয়ে বলেছিল, কেন, কি মনে করবেন? কিচ্ছু না, কিন্তু একটা কথা, মৌর্য যুগের স্ত্রী স্বাধীনতার সম্বন্ধে আমার যেমন কোনো ধারণা নেই, এ বিংশ শতাব্দীতে বাঙালি ঘরের স্ত্রী স্বাধীনতার সম্বন্ধে আপনারও তেমনি কোনো ধারণা নেই মিস্টার। নিরাশ হতে হলো শর্মিলাকে। ভদ্রলোক তার অসমাপ্ত বাক্যের পাদপূরণ করে দিলেন না। চোখ থেকে চশমা খুলে পাঞ্জাবি প্রান্তে তার কাজটা মুছতে মুছতে বলেন, বেশ, আপনি ওটা নিয়ে যান, পড়ুন, তারপর একটা একাডেমিক ডিসকাশন করা যাবে, বুঝেছেন? আলোচনার পরে ওটা আবার রিরাইট করব বরং। শর্মিলা কাগজটার উপর চোখ বুলিয়ে দেখে নিল, কোথাও লেখকের নাম ঠিকানা লেখা নেই। বললে, লেখাটা পড়ে ফেরত দেব কাকে? কেন, আমাকে দেবেন? তাহলে আপনার নাম আর ঠিকানাটা জেনে রাখতে হয়। নাম ঠিকানা জানা না থাকলে এ কলকাতা শহরে একটা আস্ত মানুষ বেপাত্তা হয়ে যায়। এককাল হেসে লোকটা বলেছিল, তা ঠিক, এই যেমন আপনি হারিয়ে গিয়েছিলেন। আচ্ছা দিন। পাণ্ডুলিপিটা টেনে নিয়ে তার উপরে লিখে দিল আনন্দ মিত্র। বাদুরবাগান মেসের ঠিকানাটাও লিখে দিল। এরপর আরও অনেকক্ষণ দুজনে গল্প করেছিল সেই গাছতলায়। আলিপুর রোড দিয়ে দ্রুতগামী মোটরের ধাবমান ছন্দ,
সন্ধ্যার ম্লান আলোয় ঘন সবুজ ঘাসের উপর যেন একটা জাদু স্পর্শ। কয়েকটা শালিক এসে বসেছে অদূরে, কি নিয়ে যেন তাদের প্রচণ্ড বচসা বেঁধেছে। একটা ঝাড়ুদার চলে গেল কাগজের টুকরো আর বাদামের খোলা কুড়িয়ে নিয়ে। লাঠি ঠুকঠুক করতে করতে একজন বৃদ্ধ চলে গেলেন। লাইব্রেরি থেকে একে একে বেরিয়ে আসছে পড়ুয়ার দল। আবার ঘণ্টা বাজল গ্রন্থাগারে। উঠে পড়ল ওরা। সেই আশ্চর্য সন্ধ্যার কথা ভুলবার নয়। শর্মিলার মনের মণিকোঠায় সেই অদ্ভুত সন্ধ্যাটির স্মৃতি সোনার জলে লেখা আছে, অথচ তার উপকরণ অতি সামান্য, উপচার অতি নগণ্য। ভেবে দেখতে গেলে কিছুই নেই। তবু প্রথম পরিচয়ের সেই অবাক মুহূর্তগুলি অদ্ভুত মোহময়। দুটি বিভিন্ন সত্তা দুটি ভিন্ন ধারায় এসে মিশেছে এক সঙ্গমে। উদাসীন আনমনা আনন্দের অনেক কথাই জেনে নিয়েছিল শর্মিলা। আনন্দ শৈশবে পিতৃমাতৃহীন, থাকবার মধ্যে আছে এক ছোট বোন উমা। দেশের বাড়িতে থাকে। দেশ কোথায়? বহরমপুর। সঙ্গে সঙ্গে লালবাগ আর পলাশীর প্রসঙ্গে চলে গিয়েছিল আনন্দ, কিন্তু শর্মিলা তাকে রাশ টেনে ধরে ফিরিয়ে নিয়ে যায় তার নিজের কথায়। বহরমপুরে ওদের পৈতৃক ভিটে দুটি ঘর পেয়েছে আনন্দ। উমা সেখানেই থাকে। রতন দাদু তার দেখাশোনা করেন। রতন দাদুকে আনন্দের পিতামহের বৈমাত্রেয় ভাই। আনন্দ একটা চাকরি পেলে উমাকে নিয়ে আসবে ওখান থেকে, তারপর দেখে শুনে বোনের একটা বিয়ে দিতে হবে। লেখাপড়া? না, উমার আর লেখাপড়া কোথায় হলো? কোথায় পাবে অত পয়সা? আনন্দেরও হতো না। নেহাত বরাবর স্কলারশিপ পেয়েছে বলেই বন্ধ হয়নি পড়াশুনোটা। তা সে যাই হোক, বোনের বিয়ে দিতে পারলেই আনন্দ নিশ্চিন্ত। তখন সে কায় মনোবাক্যে সমাহিত করতে পারবে তার সাধনায়। যে ইতিহাস আজও লেখা হয়নি তারই উপাদান সংগ্রহ করতে বসবে সে। একা নয়, তার মতো আরও অনেক অনেক সাধক আছেন যারা অতন্দ্র সাধনায় খুঁজে বেড়াচ্ছেন সেই হারানো ইতিহাসকে। আগা গোড়া নূতন করে লিখতে হবে। পাশ্চাত্য ঐতিহাসিকের মতো যা কিছু ভারতীয় তাকেই ছোট করে দেখলে চলবে না। তাই দেখাতে গিয়েই ভারতবর্ষের ইতিহাস বিকৃত হয়ে গেছে। দোষটা ইতিহাসের নয়, দোষ ইংরাজের আমদানি করা ওই কনকেভ মিরারটার। ওই বাঁকা আয়নাটায় সব কিছুই বিকৃত হয়ে প্রতিবিম্বিত হয়। যারা সত্যিকারের দেশপ্রেমিক তাদের ওই আয়নায় মনে হয় দেশদ্রোহীর মতো। আবার যারা সত্যিকারের সর্বনাশ করে গেছে দেশের, তাদের প্রতিচ্ছবি পড়েছে দেশভক্তের ভঙ্গিমায়। যেহেতু তারা শাসক সম্প্রদায় সহায়তা করে গেছে, তাদের নামে ট্যাবলেট, তাদের নামে রাস্তা, তাদের কথা ওদের ইতিহাসের পাতায় সোনার জলে লেখা। এই ইতিহাস আনন্দের মতে একেবারে পুড়িয়ে ফেলবে না। এরও ঐতিহাসিক মূল্য আছে। একটা পরাধীন জাতির ইতিহাসকে শাসক সম্প্রদায় কিভাবে গোপন করে, বিকৃত করে, তারই দলিল হয়ে থাকবে এসব গ্রন্থ। নূতন করে লিখতে হবে আগাগোড়া, ঢেলে সাজাতে হবে। সে চেষ্টা যে হয়নি তা নয়, কিন্তু আনন্দের ধারণা সেটা করতে যারা উদ্যোগী হয়েছেন তারা আবার উল্টো দিকে বাড়াবাড়ি শুরু করেছেন। সদ্য স্বাধীন এই উপদ্বীপের নয়া ইতিহাসবেত্তার দল যেন বেশি মাত্রায় উচ্ছ্বাসপ্রবণ হয়ে পড়েছেন। যা কিছু প্রাচীন, যা কিছু ভারতীয় তাই ভালো, এ কথা প্রচার করতে তারা বদ্ধপরিকর। এ যেন ওই কনকেভ মিরারটিকে সোজা করতে গিয়ে তাকে কনভেক্স করে ফেলা। প্রতিচ্ছবি এখনো স্বাভাবিক নয়, উল্টো দিকে ভুল। আনন্দ বলে, ইতিহাসকে হতে হবে ন্যায়াধীশের মতো, বিচারকের মতো। যুক্তির কোষ্ঠী পাথরে বিচার করে যেটুকু নিছক সত্য সেটুকুকেই তুলে ধরতে হবে। সে সত্য কঠোর হয় হোক, অপ্রিয় হয় হোক, তারই মূল্য দিতে হবে। সে বিচারে যদি দেখা যায় মা সন্তান হত্যা করেছে, অসম্ভব মনে হলেও সে কথা লিখে যেতে হবে রায়ে। সে বিচারে যদি দেখা যায় আজন্ম অপরাধীর কোনো একটি বিশেষ অভিযোগ প্রমাণিত হয়নি, তবে সে অপরাধ থেকে তাকে বেকসুর খালাস করে দিতে হবে। সেন্টিমেন্ট নয়, সেন্টিমেন্ট নয়, এটা ন্যায় বিচার। এক নাগারে অনেক কথা বলে গিয়েছিল আনন্দ।
শর্মিলা মন দিয়ে শুনেছে তার সব কথা। রাত্রি গভীর হতে শুরু করায় বিদায় চেয়েছে। উঠে পড়েছিল আনন্দ। রুমালটার কথা তার মনে ছিল না। শর্মিলাই সেটা কুড়িয়ে দিল ওর হাতে। কথা বলতে বলতে ওরা হাজরা পর্যন্ত চলে এলো। সেখানে একটা খালি ট্যাক্সি পেয়ে শর্মিলা রুকল সেটাকে। আর আশ্চর্য, ট্যাক্সি যখন ছেড়ে দিল তখন আনন্দ যুক্ত করে বিদায় দিল তাকে সহাস্য বদনে। শর্মিলার মনে হলো লোকটা আজ ঘণ্টা চারেক গল্প করার পরেও জানে না শর্মিলার নাম, ধাম, ঠিকানা। না, আজ ঘুম কি আর আসবে না? আবার উঠল শর্মিলা, বাথরুমে গেল, মুখে চোখে জল দিল। শোবার আগে আবার একবার চেয়ে দেখল ঘড়িটার দিকে। 2:10। আশ্চর্য, ওদের ঝগড়া কখন মিটে গেছে শর্মিলা টেরও পায়নি। ওরা তো আর মনের নয়, ঘড়ির কাঁটা। শীতকাতুরে বড় কাঁটাটা জড়িয়ে ধরেছে ছোট কাঁটাটাকে। 11:30টায় ওদের যে দাম্পত্য কলহ নজরে পড়েছিল শর্মিলার, এখন তার চিহ্নমাত্র নেই। জড়াজড়ি করে 2:10 ঘরে শুয়ে পড়েছে দুজনে। ঘড়ির কাঁটা যা ঘন্টায় ঘন্টায় পারে, মনের কাঁটা তা 1 বছরেও পারে না। কিন্তু পরদিন সকালে রমু যখন ওকে ডেকে দিল, তখনও ঘুমের জরিমা লেগে আছে শর্মিলার চোখে। মাথাটা ভার ভার, চোখ দুটো ভারী ভারী। রাতে ঘুম হয়নি ভালো। একেবারে শেষ রাতে ঘুমিয়ে পড়েছিল কখন। রমলার ডাকে বিরক্ত হয়ে উঠে বসে। এক নাগারে সে ডেকেই চলেছে। এই দিদি, দিদি, তোর চা যে চুরিয়ে গেল, নে ওঠ, মুখে আগুন চা না হলে তো তোর আবার চলে না। অগত্যা উঠতে হয়। সকাল হয়ে গেছে। কলকাতায় প্রথম শীতের সকাল। ধোঁয়া ধোঁয়া কুয়াশা ছড়ানো। আলসে মোর সকাল। রাস্তায় জল দেওয়া শেষ হয়েছে। খবরের কাগজের হকার দল ছুটেছে সাইকেলের ঘন্টি বাজিয়ে। লোকজনের চলাফেরা শুরু হয়েছে পথে। পাশের ঘরে স্বাগতাও উঠেছেন। খুটখাট ঠুকঠাক শব্দ শোনা যাচ্ছে। একতলায় স্টুপ জ্বলছে এখনো। কতবার বলেছেন স্বাগতা, কিন্তু জনার্দনের ওই এক বাতিক কিছুতেই হিটারে জল বসাবে না, স্টোভ জ্বালা চাই। কোথায় কে বুঝে ইলেকট্রিক হিটারের শক খেয়ে মারা গেছে, তাই জনার্দন ওটার ধারে কাছে যাবে না। যেন স্টোভ জ্বালতে গিয়ে দুনিয়ার কেউ কখনো মরেনি। কিন্তু তা হোক, স্টোভই ভালো। এমনি ভোর ভোর সকালে স্টোভের একটানা শব্দ কেমন যেন নেশা ধরায়। চায়ের গন্ধ আর স্বাদের সঙ্গে ওই শব্দটা কেমন যেন অঙ্গাঙ্গী যোগ আছে। ওটাও যেন নেশার একটি আবশ্যিক উপাদান। বোধ করি দীর্ঘদিনের অভ্যাস, তাই এই শব্দটা এত ভালো লাগে। হুগলির বাসাতেও সে সকালবেলা স্টোভ জ্বালত। না, আজ আর নয়। স্মৃতিচারণ কাল রাতেই শেষ হয়ে গেছে। আজ থেকে ওসব কথা আর নয়। জীবনের মাঝখানে দুটো বছরকে একেবারে মুছে ফেলতে হবে স্মৃতি থেকে। সে বৃষ্টি ঝরা দিনটি থেকে শুরু করে ওর এ বাড়িতে ফিরে আসা পর্যন্ত দিনগুলোকে মুছে দিতে হবে মন থেকে। নূতন দিনের সূর্যের আলোকে সে কিছুতেই ঢেকে দেবে না ওই 2 বছরের কোনো মেঘের আড়ালে। শর্মিলা নেমে পড়ে খাট থেকে। রমলার ইতিমধ্যে মুখটুক ধোয়া সারা। চায়ের কাপড়া শর্মিলা টেনে নেয়। সত্যিই একটু জুড়িয়ে গেলে সে আর চা খেতে পারে না। আর সকালের এই চায়ের কাপড়ি না হলে ঠিক মাথা ধরবে। তখন যতই অ্যাসপিরিন আর স্যারিডন খাও, সেই রাত পর্যন্ত আধ কপালে ধরে থাকবে। রমু এই সাত সকালে চুল খুলে ফেলেছে। দিদির চেয়ে ওর চুলগুলো লম্বা, গুছিতেও বেশি। বড় চিরুনিটা দিয়ে চুলগুলো আঁচড়াচ্ছে রমলা। কোথাও বেরোবি নাকি? হ্যাঁ, গীতা দিদির বাসায় যাব একবার। কলেজ নেই আজ? আছে তো, সে তো 11টায়। চায়ে চুমুক দিতে দিতে শর্মিলা বলে, হ্যাঁ রে, নির্মল তো আজ আর কদিন আসছে না। কি হলো, ঝগড়া করেছিস? দাঁত দিয়ে ফিতে কামড়ে ধরে চুল আঁচড়াতে আঁচড়াতে বিকৃত কণ্ঠে রমু বলে, নির্মল আসুক না আসুক আজকে সেটা নিউজই নয়। আজ সকালে বিশেষ খবরের বুলেটিন বলছে
বোস বাড়িতে নিউ পটলে ওল্ড ওয়াইন আজ বিকশিত হচ্ছেন। শর্মিলা হেসে বলে, ফাজিল একটা। রুমু হেসে বলে, আমি তো ফাজিল, কিন্তু তুই কি? দাদাকে নাকি বলেছিস গাড়ি চাই না? গাড়ি? গাড়ি কি হবে? তা বিকাশ তাকে আনতে যাবেটাকে দমদমে? কেন, তুই যাবি? তাহলে এরোড্রোমেই বসে থাকবে সে, পরের প্লেনে ফিরে যাবে। শর্মিলা জবাব দেয় না, জুত করে চা খেতে থাকে। মনে মনে সারাদিনের কাজগুলোর কথা একবার ভেবে নেয়। আজ তার অনেক কাজ, কাল কামাই করেছে, মাস্টারমশাই সম্ভবত ব্যস্ত হয়ে আছেন। মিঠুয়া নিশ্চয়ই ভীষণ রাগ করে বসে আছে। কাল শুধু শুধু কামাই করল সে। সমস্ত দিনটা কেমন যেন আচ্ছন্ন হয়েছিল, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গিয়েছিল। সকালের ডাকে চিঠিখানা আসতেই কেমন যেন সব গুলিয়ে গিয়েছিল। তারপর মা যখন বললে চিঠিখানা না পড়ে পুড়িয়ে ফেলেছে, তখন আর তার মাথা ঠিক ছিল না। সারাটা দিন কোথায় কোথায় ঘুরেছে, শান্তি পায়নি, বাড়িতে খায়নি, অফিসে যায়নি। দোতলা বাসের মাথায় বসে শুধু শুধু শ্যামবাজার ঘুরে এসেছে। হ্যাঁ, মনে পড়েছে, বেলা 1টা নাগাদ চৌরঙ্গীর একটা হোটেলে ঢুকে কী যেন খেয়েছিল। তারপর চলে এসেছিল ন্যাশনাল লাইব্রেরিতে, চুপ করে বসেছিল সেই পরিচিত রেইনট্রি গাছের তলায়। দিদি, কী রে, কাল অফিস যাসনি যে? কে বললে? আরে সন্ধেবেলা সেই মিনি মিত্তির এসে হাজির, বললে তুই নাকি ফোন করে জানিয়েছিস যে জ্বর হয়েছে, তাই খবর নিতে এসেছিল। ছি ছি ছি, মিনিটার সবটাতেই বাড়াবাড়ি। একদিন কামাই করেছে, তাতে এত হইচই করার কি আছে? নাকি মাস্টারমশাই তাকে পাঠিয়েছিলেন নিজে থেকে? অসম্ভব নয়, যা ব্যস্তভাগী মানুষ মাস্টারমশাই। ভগবান জানে মিনিটা ফিরে গিয়ে কী বলেছে তাকে, কিন্তু তার আগে জানা দরকার এরা মিনিকে কি বলেছে। তা তুই কি বললি মিনিকে? আমি আর কিছু বলার স্কোপ পেলুম কোথায়? তার আগেই আমাদের বক্তিয়ার খিলজি বৌদি যে এক গঙ্গা কথা বড়বড় করে বলে গেল। এক গঙ্গা কথা মানে? মানে আজ ওই বিকাশ দা আসছে, তাই তুই কি সব মার্কেটিংয়ে গেছিস। আসল কথাটা বলেনি অবশ্য। আসল কথা? আসল কথা মানে? ভ্রু দুটো কুঁচকে ওঠে শর্মিলার। আরে আসল কথা মানে আসল কথা, আনন্দদার চিঠির কথা। হঠাৎ গম্ভীর হয়ে যায় সমু। রাগ করলি দিদি? শর্মিলা জবাব দেয় না। রুমু ঘনিয়ে এসে ডাকে, দিদি। দিদি, রাগ করেছিস? শর্মিলা চট করে উঠে পড়ে। ওর এই আদরে ডাকটাকে বড় ভয় করে সে। রমুটার কোনো কাণ্ডজ্ঞান নেই, এক্ষুনি হয়তো গলাটা জড়িয়ে ধরে বলবে, আচ্ছা তুই আজও বিকাশদাকে আগেকার মতো ভালোবাসিস? অথবা হয়তো বলবে, দিদি, বিকাশদা আসছে শুনে খুব আনন্দ হচ্ছে তাই না? কিংবা হয়তো একেবারে কাণ্ড জ্ঞান ছাড়িয়ে বলবে, দিদি বল না রে, বিকাশদাকে তুই বেশি ভালোবাসিস না আনন্দদাকে বেশি ভালোবাসিস? রমুকে বিশ্বাস নেই, ও সব পারে। নে শর্ত, আমার দেরি হয়ে গেল। তাড়াতাড়ি বেরিয়ে যায় ঘর ছেড়ে। চায়ের টেবিলে উপস্থিত হতেই সরমা বললে, কাল তোমার একখানা টেলিগ্রাম এসেছে সমু। টেলিগ্রাম? কে করেছে? অপরেশ ব্যাপারটা লঘু করে দেয়, বলে, বিশেষ কিছু নয়, বিকাশই করেছে দিল্লি থেকে, আজ সন্ধ্যার প্লেনে আসছে সেটাই কনফার্ম করেছে। শর্মিলা হাত বাড়িয়ে টেলিগ্রামখানা নিল, এক নজর দেখে নিয়ে রেখে দিল ফের টেবিলে। কেমন যেন রাগ হলো তার। আবার টেলিগ্রাম করার কি দরকার ছিল? দুদিন আগেই তো চিঠি লিখে জানিয়েছে সে কথা, কবে কখন কোন ফ্লাইটে সে আসছে। তাহলে আবার বিশেষভাবে ওকে টেলিগ্রাম করার মানে? এয়ারড্রোমে উপস্থিত থাকবার প্রচ্ছন্ন নির্দেশ? বিকাশের মনে কি সন্দেহ আছে যে শর্মিলা নিজে না গিয়ে আর কাউকে পাঠাবে? তাই যদি সে স্থির করে থাকতো, তাহলে এই টেলিগ্রাম এলেও তাই করত। কিন্তু শর্মিলা অত অভদ্র নয়।
তারই জন্য বিকাশ আসছে, তাকে নিতেই আসছে। সারা জীবনের জন্য যখন লোকটাকে বরদাস্ত করতে রাজি হয়েছে, তখন এই সাধারণ সৌজন্য বোধটুকু আছে তার। ড্রাইভার দিয়ে গাড়ি পাঠাতো না। কাল অবশ্য রাগের মাথায় দাদাকে বলেছিল গাড়ি চাই না, জানতো তা সত্ত্বেও দাদা ঠিক সময় মতো গাড়িটা পাঠিয়ে দেবে। শর্মিলার মনে হলো টেলিগ্রামখানার মধ্যে কেমন যেন একটা কাঙালপনা আছে। ওগো, আমি যাচ্ছি, তুমি নিজে একবার এয়ারড্রোমে এসো, আমাকে রিসিভ করো, না হলে আমার মান থাকবে না। এ নেহাতি হ্যাংলাপনা, আত্মবিশ্বাসের অভাব। কিন্তু পর মুহূর্তেই মনে হলো, তাই বা কেন? আনন্দ কি ঠিক এমনি করতো না? প্রেসিডেন্সি কলেজের গেটের সামনে সে কি ঘন্টার পর ঘন্টা পায়চারি করেনি? কই, তখন তো সেটাকে হ্যাংলাপনা মনে হয়নি শর্মিলার। সে নিজেও কি ন্যাশনাল লাইব্রেরিতে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেনি কারো প্রতীক্ষায়? ইস্যু করা বইয়ের একটি ছত্র না পড়ে বসে থাকিনি দরজার দিকে দৃষ্টি মেলে? কই, সেসব তো কখনো কাঙালপনা মনে হয়নি। স্বাগতা কিন্তু খুব খুশি হয়েছিলেন মনে মনে। খুব সময় মতো এসে পড়েছে তারটা। এরপর আর সমু বলতে পারবে না আমি যাব না রিসিভ করতে, সেটা অভদ্রতার পর্যায়ে পড়বে। স্বাগতা বলেন, বিকাশের জন্যে দোতলার দক্ষিণ দিকের ঘরটা একটু পরিষ্কার করে রাখিস। এই নির্দেশ নিষ্প্রয়োজন নয় ঠিক, দোতলার দক্ষিণ দিকের ঘরটা পরিষ্কারই আছে, বড়জোর একগাছা ফুল রেখে আসতে হবে ফুলদানিতে। এর প্রচ্ছন্ন ইঙ্গিত হচ্ছে এই যে বিকাশ একতলার গেস্ট রুমে থাকবে না। বিকাশ গেস্ট নয়, বাড়িরই একজন। বাদল হঠাৎ বলে বসে, দিদি, আমি কিন্তু তোমার সঙ্গে যাব দমদমে, বিকাশদাকে রিসিভ করে আনতে যাব। স্বাগতা রীতিমতো ধমকে সুরে বলে ওঠেন, না না, তোমার আর গিয়ে কাজ নেই। কিন্তু স্বাগতার মনের কথা বাদল বেচারি বুঝবে কেমন করে? বিকাশ আর শর্মিলা আজ 1.5 বছর বাদে পরস্পরের মুখোমুখি দাঁড়াবে। এই 18টি মাসের মধ্যে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে দুজনের উপর দিয়ে। এতদিন পরে দুজনে পরস্পরকে মেনে নিয়েছে, মনে নিয়েছে। প্রথম সাক্ষাতে উচ্ছ্বাসটা হঠাৎ একটু বেশি হয়ে পড়তে পারে। হয়তো প্রথম সাক্ষাতের উদ্দীপনায় দুজনে দুজনের মনের কাছাকাছি এসে পড়বে। সেটাই চাইছিলেন স্বাগতা। বাদলের উপস্থিতি শুধুমাত্র একটা অন্তরায় হবে। বাদল অভিমান করে বলে, কেন, আমি গেলে কি হয়? স্বাগতা বলেন, তোমার কি কোনো বুদ্ধিশুদ্ধি আছে? তুমি কি বলতে কি বলে বসবে তার ঠিক কে? কেন, সেবার যখন দাদা আনন্দটাকে নেমন্তন্ন করতে গেল আমি সঙ্গে ছিলাম না বুঝি? কি দিদি বলো, সেদিন কি কোনো অসভ্যতা করেছিলাম? হঠাৎ আনন্দের প্রসঙ্গ এসে পড়ায় সবাই কেমন যেন বিব্রত হয়ে পড়ে। কেমন স্থূলও মনে হয় ঘটনাটা। অথচ ব্যাপারটা কিছুই নয়। শর্মিলা আজ একজনকে আমন্ত্রণ করতে যাচ্ছে, বাদল তার সঙ্গে যেতে চায়। কারণ অপরেশ আর একজনকে নিমন্ত্রণ করতে গিয়েছিল যখন, তখন বাদল সঙ্গে ছিল এবং সেবার তার ব্যবহারে কোনো খুঁত ছিল না। তুলনাটা ওইটুকু পর্যন্তই টানা চলে, অন্তত বাদলের দৃষ্টিভঙ্গি তাই। রমলা ধমক দিয়ে ওঠে, তুমি চুপ করো তো, সপ্তাহতেই খালি বায়না আর বায়না। শর্মিলা সামলে নেয় নিজেকে, না না, বাদলও যাবে আমার সঙ্গে। না, বাদল যাবে না, রায় দেন স্বাগতা। কোথায় কি বলতে হয়, কি করতে হয় তা কি ও জানে, ওইটুকু ছেলে? জানি না কেন? আমি কখন কাকে কি বেফাঁস কথা বলে ফেলেছি বলো? বলনি? ধমকে ওঠে রমলা, সেবার মিসেস খান্ডেলওয়ালাকে বলনি? মাঝপথেই সামলে নেয় রমু, পায়ের দিকে তাকিয়ে মনে মনে জিভ কাটে। সকলেই চোখে চোখে তাকায়। স্বাগতা ধমকে ওঠেন সরমাকে, ঢালো না, কি নাড়ছো তখন থেকে অনবরত, জুড়িয়ে জল করে ফেলবে দেখছি তুমি। শর্মিলার ভীষণ হাসি পায়। সে দেখতে পেয়েছে বৌদি হাসি চাপতে পারেনি, প্রকাশ্যেই ফিক করে হেসে ফেলেছে, আর তাই একেবারে ক্ষেপে গেছেন স্বাগতা। প্রসঙ্গটা হাস্যকর, সন্দেহ নেই। বছর 4 আগেকার কথা। বাদল তখন আরও ছোট।
একদিন কোথায় বুঝি পার্টি ছিল স্বাগতার, বাসু সাহেবের যাবার কথা, কিন্তু শেষ পর্যন্ত পাটনা হাইকোর্টে যেতে হলো বলে পার্টিতে যাওয়া হলো না বাসু সাহেবের। কথা ছিল মিস্টার এবং মিসেস খান্ডেলওয়ালা যাবার পথে মিসেস স্বাগতা বাসুকে তুলে নিয়ে যাবেন। স্বাগতা নিজের ড্রেসিং রুমে সাজগোজ করছেন, সমুরমু পড়ার ঘরে পড়াশুনো করছে। খান্ডেলওয়ালা দম্পতি কলিং বেল বাজাতে বাদল ছুটে এসেছিল তাদের আপ্যায়ন করে ড্রয়িং রুমে বসাতে। খান্ডেলওয়ালা সাহেব বাংলা অল্প জানেন, বলেছিলেন, ইজন্ট মাম্মি রেডি? মা কি করিতেছেন? বাদল অম্লান বদলে বলেছিল, অলমোস্ট রেডি, ভুরু আঁকিতেছেন। খান্ডেলওয়ালা সাহেবের বাংলা জ্ঞান সীমিত, ভুরু আঁকিতেছেন বাক্যটির মর্ম গ্রহণ করতে পারেননি। বাদল তখন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কায়দাটা। আইব্রো পেন্সিলের মতো একটা পেন্সিল নিজের ভ্রুর উপর বুলিয়ে বুঝিয়ে দিয়েছিল প্রক্রিয়াটা। হো হো করে হেসে উঠেছিলেন খান্ডেলওয়ালা দম্পতি। এ নিয়ে এককালে অনেক হাসাহাসি হয়েছে এ বাড়িতে, কিন্তু ছেলের বউয়ের সামনে এ প্রসঙ্গটা রুচিকর মনে হয়নি স্বাগতার। আর বৌদিটাও বোকা, তারও উচিত হয়নি অমন ফিক করে হেসে ফেলা। অপরেশ জানে এসব ক্ষেত্রে প্রসঙ্গান্তরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, না হলে সরমাকে আরও ধমক খেতে হবে। তাই বলে, 7টায় প্লেনটা ল্যান্ড করবে, 5টার মধ্যে আমি গাড়ি পাঠিয়ে দেবো, তাহলে বাড়িতেই থাকবি তো? না, আজ অফিস যাব, কিন্তু গাড়ি তোমাকে পাঠাতে হবে না দাদা, আমি বরং একখানা ট্যাক্সি নিয়েই চলে যাব। কাল গাড়িটা প্রত্যাখ্যান করে আজ একেবারে এক কথাতেই স্বীকার করে নিতে কেমন যেন সংকোচ হল শর্মিলার। অপরেশে বাধা দিয়ে বলে, আবার ট্যাক্সি করতে যাবে কেন, বাড়ির গাড়ি থাকতে? স্বাগতা এবারও ধমক দিয়ে ওঠেন, আচ্ছা তোরই বা এত জেদ কেন? ও যদি ট্যাক্সিতে যেতে চায় যাক না। অপরেশ থতমত খেয়ে যায়, কিছুতেই বুঝে উঠতে পারে না অন্যায়টা সে কী বলেছে। মান্যবর অতিথিকে আনতে হলে বাড়ির গাড়ি নিয়েই তো লোকে যায়, না হলে বিকাশকে তো দমদম থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত ওরাই পৌঁছে দেবে। সেখানে গিয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে ট্যাক্সি নিয়ে শর্মিলা অপেক্ষা করুক, এই কি স্বাগতার মনোগত ইচ্ছা? না, স্বাগতার মনোগত ইচ্ছা তা নয়, কিন্তু তার চিন্তাধারার পশ্চাৎধাবন করবার ক্ষমতা নেই অপরেশের মতো নাবালকের। স্বাগতা ভাবছিলেন, বাড়ির গাড়ির চেয়ে ট্যাক্সিই তো ভালো। বাসু সাহেবকে তিনি কতবার বলেছেন একটা পাঞ্জাবে কি ম্যাড্রাসি ড্রাইভার রাখতে, তা তিনি কানে তোলেননি কোনো দিন। মহেন্দ্রকে যে তিনি কী চোখে দেখেছিলেন তা তিনিই জানতেন, এজন্য ভুগতে হয়েছে স্বাগতাকেই চিরকাল। গাড়ির মধ্যে মন খুলে কোনো কথা বলার উপায় ছিল না। মহেন্দ্র বাঙালি, পিছনে ফেরে না অবশ্য, কিন্তু কান তো খোলাই থাকে। দমদম থেকে নিউ আলিপুরের দূরত্ব তো বড় কম নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় ওরা যদি জনান্তিকে দুটো কথা বলে নিতে চায় তো বলুক না, চাই কি হয়তো গঙ্গার ধারও ঘুরে আসতে পারে। ইচ্ছে হলে ঘাসের উপর বসতেও পারে দুদণ্ড। মহেন্দ্র গাড়ি চালালে কি তা সম্ভব? সে আর ঘেঁটে ঘেঁটে ছেলেটার মনে রস কষ সব শেষ হয়ে গেছে। যাবে না, নিজে পছন্দ করে বউটিও যে জুটিয়েছেন একটা আকাট মুখ্য। বউ নিয়ে যেদিন বের হয় সেদিনও নিজে গাড়ি চালায় না, বলে, চলো মহেন্দ্র, আমরা একটু মার্কেটে যাব। মার্কেট, মার্কেট আর মার্কেট, এ ছাড়া যেন দুনিয়ায় আর যাবার জায়গা নেই কোথাও। অনেক ভেবেচিন্তে কিছু আন্দাজ করতে না পেরে অপরেশ আবার বলে, না, আমি ভাবছিলাম ঠিক সন্ধ্যাবেলায় আবার ট্যাক্সি পাওয়া তো মুশকিল হয়ে পড়ে, আমি তো শত চেষ্টা করেও পাই না। রমু হেসে বলে, তুমি পাও না দাদা, কারণ তোমার জন্য সর্বদা মহেন্দ্র গাড়ি নিয়ে অপেক্ষা করে। আমরা কিন্তু পাই, কারণ না পেলে ট্রামে বাসে ঝুলতে হয় আমাদের। কি বলো দিদি? পৈতৃক গাড়ি একখানাই, এজমালি সম্পত্তি। বোনেদের অভিযোগ সেটা দাদার পিছনেই খাড়া থাকে সর্বক্ষণ। অপরের সেটা মানে না। এ অভিযোগের উত্তরে তার সরব প্রতিবাদ সর্বদা উদ্যত। সে কিছু বলতে যাবার আগেই শর্মিলা বলে, সে কথা ঠিক, বাড়ির মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্সি চাপি আমি, আর তারপরেই রমু। অর্থাৎ বাড়ির মধ্যে সব
সবচেয়ে বেশি বাড়ির গাড়ি ব্যবহার করে দাদা। আচ্ছা, অর্থাৎ বাড়ির মধ্যে সবচেয়ে বেশি বাড়ির গাড়ি ব্যবহার করি আমি, তাই তো? এই কথাই তো বলতে চাস? শর্মিলা সকৌতুকে বলে, ওটা তোমার গিল্টি কনসিয়াস মনের ইনফারেন্স দাদা, আমার স্টেটমেন্ট সে কথা বলেনি কিন্তু। নিছক কৌতুক, ভাই বোনের খুনসুটি, অনাবিল পারস্পরিক লেগ পুলিং। কিন্তু তাতেও হঠাৎ যেন জ্বালা ধরে গেল অপরেশের। ঝাঁঝের সঙ্গে বলে, আমি তো জানি জীবনে একবারই ট্যাক্সি ডেকেছো তুমি, এবং জলকাদার মধ্যে ড্রাইভার তোমাকে কোনো খানাখন্দের মধ্যে ফেলে দিয়েছিল। রাগের মাথায় কথাটা বলেই মনে মনে জিভ কেটেছিল অপরেশ। ছি ছি ছি, এ কথা কি এভাবে বলার এই পরিবেশে, বিশেষ করে আজকের মতো শুভ দিনে? ঘরটা থমথম করছে। ঠিক কালকের মতো কি একটা ছুতো করে সরে পড়ল সরমা আর রমু। শর্মিলা কোনো ছুতো করলে না, ধীরে ধীরে বেরিয়ে গেল সে। স্বাগতা শুধু আত্মগতভাবে বললেন, বাদলের আর দোষ কি? কোথায় কি বলতে হয় ধেড়ে ছেলে হয়ে তুমিই তা শিখলে না একদিনেও? মরমে মরে গেল অপরেশ। রোজ অপরেশ 8:30টায় অফিসে চলে যায়। গাড়ি নিয়ে ফিরে আসে মহেন্দ্র, সমু রমুকে নিয়ে যায়। একজন নামে প্রেসিডেন্সিতে, আর একজন হেদোর কাছাকাছি। ওখানেই শর্মিলার স্কুল। স্কুল নয়, আশ্রম, বিশ্ববন্ধু আশ্রম। 10:30টার মধ্যে শর্মিলাকে হাজিরা দিতে হয়। ফেরার পথে শর্মিলা সাধারণত বাসেই ফেরে, অথবা ট্যাক্সিতে। আজ কিন্তু শর্মিলা জিদ ধরল তাকে সকাল করে যেতে হবে। স্বাগতা বুঝলেন গাড়িতে না যাবার জন্যই এই জিদ। রাগ হয়েছে মেয়ের, দাদার উপর শোধ তোলা হচ্ছে। কে জানে কতদিন চলবে এখন এই জেদাজিদির পালা। বাড়িতে আজ বাইরের লোক আসবে, আর গাড়ি নিয়ে এই জেদাজিদি চলতেই থাকবে। অপরেশ একবার ভয়ে ভয়ে বললে, না, আমি না হয় আজ ট্যাক্সি নিয়ে চলে যাই, তুই বরং মহেন্দ্রকে নিয়ে যা। শর্মিলা জবাবে বলেছিল, তুমি কিসে যাবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই দাদা, আমার গাড়ি লাগবে না। সত্যিই 9টার মধ্যে বেরিয়ে যাবে সে, বাসেই যাবে। স্বাগতা কোনো উচ্চবাচ্য করলেন না। জানেন, ব্যারিস্টার সাহেবের আদরেই হয়েছে এসব, যা ধরবে তাই করবে। চাকরি করা নিয়েও একদিন এই রকম জেদাজিদি হয়েছিল। কারো কথায় কান দেয়নি জেদি মেয়েটা, জিদ করে চাকরিটা নিল। কটা টাকাই বা পায়, যা পায় তা বোধহয় যাতায়াতেই খরচ হয়ে যায়। প্রথমটা আপত্তি করলেও শেষ পর্যন্ত স্বাগতা রাজি হয়েছিলেন। আনন্দের সঙ্গে রাগারাগি করে চলে আসার পর চুপচাপ ঘরের মধ্যে বসে থাকত। স্বাগতার চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু কোনো কিছুতেই সমু মাথা গলাবে না। লাইব্রেরিতে যাবে না, পাড়ার মেয়েদের নিয়ে একটা মহিলা সমিতি গড়ে তুলেছিলেন স্বাগতা, সমুকে সেদিকেও ভেরানো গেল না। সবাই মিলে একটা চ্যারিটি শো করবেন স্থির করেছিলেন, শুধু শর্মিলাকে কোনোভাবে কাজে কর্মে ভুলিয়ে রাখার জন্য। কিন্তু শর্মিলা কিছুতেই কোনো দায়িত্ব নিতে রাজি হলো না। আনন্দের সংসার থেকে শর্মিলা যে রাগারাগি করে চলে এসেছে, সে কথাটা বুঝতেই পারেননি প্রথমটায়। ওর দোষ নেই, তখন অপরেশের বিয়ের ব্যাপারে সত্যিই ব্যস্ত ছিলেন তিনি। প্রথম খটকা লাগলো বিবাহে একমাত্র জামাই না আসায়। ভয়ানক অপমানিত বোধ হয়েছিল স্বাগতার। অপরেশ নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছে, তার না আসার মানে? কিন্তু কোনো কথা তিনি বলেননি। মনে মনে শঙ্কিত ছিলেন অবশ্য জামাইয়ের ব্যাপারে, এলেও বিব্রত বোধ করতেন। ভদ্রলোকদের সামনে বার করবার মতো মানুষ তো নয় তার বড় জামাই। তবু সে যে আসবে না এটা ভাবতেই পারেননি। আরও বিস্মিত হয়েছিলেন তার পাঠানো প্রেজেন্টেশনটা দেখে। শর্মিলার উপহারটাই টেক্কা দিয়েছিল সবার উপর। মনে মনে খুশি হয়েছিলেন স্বাগতা। শর্মিলাকে ডেকে বলেছিলেন, এবার একদিন আনন্দকে আনতে গাড়িটা পাঠায়। শর্মিলা দৃঢ়ভাবে মাথা নেড়ে বলেছিল, না। না মানে? না মানে না, এ বাড়িতে সে আসবে না, আর এ বাড়ি ছেড়ে আমিও আর যাব না। স্তম্ভিত হয়ে গিয়েছিলেন স্বাগতা। ধীরে ধীরে সব কথা জেনে নিয়েছিলেন। শর্মিলা স্বীকার করেছিল সব অপরাধ। হ্যাঁ, ভুলই করেছিল সে, বলেছিল মাকে।
ও মানুষকে নিয়ে ঘর করা যায় না মা। জ্বলে উঠেছিলেন স্বাগতা। সেটা এতদিনে বুঝলে? শর্মিলা হাসপাতাল থেকে একা ফিরে আসার পর আশার আলোক দেখতে পেয়েছিলেন তিনি। নূতন ধারায় বইতে শুরু করলো তার চিন্তা, শর্মিলার আবার বিয়ে দেবেন। সে কথা বলতেই জ্বলে উঠেছিল শর্মিলা। স্বাগতা বুঝেছিলেন কালে সবই সয়ে যাবে। ক্রমে শর্মিলা রাজি হবে, সময় ভুলিয়ে দেবে তাকে। আর তখন থেকে বিকাশের কথা মনে হয়েছিল তার। এতদিনে তার সেই স্বপ্ন সার্থক হতে বসেছে। কিন্তু এই কমাস সেজন্যে কি অপরিসীম মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাকে। হাসপাতাল থেকে ফিরে আসার পর শর্মিলা একেবারে অনাসক্ত হয়ে পড়েছিল। কারোর সঙ্গে কথা বলে না, কোথাও বের হয় না। সে এক অদ্ভুত মেলাঙ্কোলিয়ায় পেয়ে বসেছিল সমুকে। সেটা শর্মিলার ব্লু পিরিয়ড। স্বাগতা শেষে একদিন রাগ করে বলেই ফেললেন, তুই কি চাস বলতো সমু? অবাক চোখে তাকিয়ে শর্মিলা বলেছিল, কি চাই মানে? তুই কোথাও বের হবি না, হাসবি না, খেলবি না, তা তুই কি আত্মঘাতী হতে চাস নাকি? শর্মিলা একটু অদ্ভুতভাবে হেসে বলেছিল, মা, আমি একটা চাকরি নেব ভাবছি। চাকরি? কেন, তোর কি খাওয়ার পয়সা জুটছে না? না মা, সেজন্যে নয়, কিছু একটা নিয়ে তো আমাকে থাকতে হবে। একটু ভেবে নিয়ে স্বাগতা বলেছিলেন, কাজটা কি, কোথায়? যতটুকু না বললে নয় ততটুকুই বলেছিল শর্মিলা। কাজটা কোথায়, কি জাতীয় তা বলেছিল, শুধু বলেনি জগদানন্দ বাবুর সঙ্গে কেমন করে আলাপ হলো তার। বলেনি এই জগদানন্দবাবু আনন্দের মাস্টারমশাই, এবং আনন্দের মাধ্যমেই সে প্রথম পরিচিত হয়েছিল জগদানন্দবাবুর সঙ্গে। স্বাগতা শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন। পঙ্গু আতুর মানুষ নিয়ে ভুলে থাকতে চায়, থাকুক না। ভাবখানা তার এই রকম, এও তো এক ধরনের দেশ সেবা। শর্মিলা যোগ দিয়েছিল তার কাজে। জগদানন্দবাবু ছিলেন আনন্দের জেলা স্কুলের হেডমাস্টার। দিল খোলা আত্মভোলা মানুষ, যেমন ছাত্র তেমনি মাস্টারমশাই। জীবনে শুরু করেছিলেন ওই স্কুলের থার্ড মাস্টার রূপে। দীর্ঘ ৩৫ বছর কাটিয়েছেন ওই একই বিদ্যায়তনে, শেষ ১২ বছর হেডমাস্টার হিসেবে। তার ছাত্ররা ছড়িয়ে আছে সারা দেশে। তারা বড় বড় চাকরি করে, ব্যবসা করে, জীবনে প্রতিষ্ঠা পেয়েছে তারা। জগদানন্দবাবু তাতেই খুশি। ভদ্রলোক বুনো রামনাথের জাতের মানুষ। যে পরিবেশে যখন থাকেন তখন তাতেই সন্তুষ্ট। ছাত্রীরা মাঝে মাঝে চিঠি লেখে, দেখা হলে নত হয়ে প্রণাম করে, বৃদ্ধ তাতেই তৃপ্ত। অল্পেতেই চোখে জল আসে তার। সেন্টিমেন্টাল মানুষ, সংসারে কেউ নেই। স্ত্রী গত হয়েছেন অনেক দিন, মেয়ে দুটির বিয়ে দিয়েছেন, ছেলে নেই। নেই তিনি সে কথা স্বীকার করেন না, বলেন আমার ছেলে তো সারা দেশে ছড়ানো। জগদানন্দবাবু স্থির করেছিলেন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা হাতে এলে কাশি চলে যাবেন, বার্ধক্যে বারাণসী। কিন্তু সে সুযোগ তার আর হলো না। তার একটি প্রাক্তন ছাত্র এসে হাজির হলো রিটায়ার করার পরেই, বিচিত্র এক প্রস্তাব নিয়ে। মনীষ বাগচি জগদানন্দবাবুর একজন প্রিয় ছাত্র, প্রিয় এবং কৃতি। স্কলারশিপ নিয়ে পাশ করেছিল বহরমপুর থেকে। ওর স্কুলের গৌরব। বরাবর ফার্স্ট হয়ে ডিঙিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ধাপের পর ধাপ। পরবর্তী যুগে ছাত্রদের তিনি মনীষের উদাহরণ দেখাতেন, বলতেন ওই রকম হতে হবে তোমাদের। সেই মনীষ একদিন এসে দাঁড়ালো তার দরজায়, দীর্ঘ ১৫ বছর পর। বললে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিমন্ত্রণ পেয়েছি স্যার, চিরদিনের মতো দেশ ছেড়ে চলে যাচ্ছি, তাই যাবার আগে প্রণাম করে যেতে এসেছি আপনাকে। ওকে বুকে জড়িয়ে ধরে বৃদ্ধ বলেছিলেন, শুনেছি শুনেছি তোমার দুঃখের কথা। আশীর্বাদ করে ঈশ্বর তোমাকে এ দুঃখ বইবার শক্তি দিন। হাত দুটি জোর করে মনীষ বলেছিল, একটি ভিক্ষা আছে স্যার। বলো মনীষ, বলো, তোমাকে অদেহ আমার কিছুই নেই। স্যার, কিছু পৈতৃক সম্পত্তি পেয়েছিলুম,
কিছু নিজেও করেছি, সেটা সৎ কাজে দান করে যেতে চাই। আপনাকে তার ভার নিতে হবে। ভার নিতে হবে? কী জাতীয় ভার? মুনিশ তার প্রস্তাব পেশ করে। তার ভদ্রাসনখানি সে দান করে যেতে চায়। শুধু ভদ্রাসনই নয়, স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি, সামান্য পাথেয়টুকু নিয়ে সে স্বেচ্ছা নির্বাসনে চলে যেতে চায় এ দেশ ছেড়ে। মনীষের ইচ্ছে ওর পৈতৃক ভিটায় খোলা হবে একটা শিক্ষায়তন। মনীষের ঠাকুরদা ছিলেন উত্তর কলকাতার একজন নামকরা ধনী, প্রচুর ধনসম্পত্তি করেছিলেন তিনি। হেদোর কাছাকাছি তৈরি করিয়েছিলেন প্রাসাদপন ভদ্রাসনটি। মনীষের বাবাও যথেষ্ট উপার্জন করেছেন। মনীষ নিজেও কম করেনি, কিন্তু কিছুই তার ভোগে লাগলো না। মনীষের ইচ্ছা তাদের সেই পৈতৃক ভিটায় একটি আশ্রম প্রতিষ্ঠা করা হবে। জনা 10-15 ছাত্র থাকবে তাতে, কিন্তু সেখানে ভর্তি করা হবে একমাত্র বিকলাঙ্গদের, যারা অঙ্গহানিজনিত কারণে সাধারণ স্কুল কলেজে ভর্তি হতে পারে না তাদের। শিক্ষার ব্যবস্থাও হবে তদনুযায়ী। বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ক্যারিকুলাম অনুসরণ করা হবে কি হবে না তা নির্ধারণ করবেন মাস্টারমশাই। উদ্দেশ্য হবে সেই সব বিকলাঙ্গদের সমাজে প্রতিষ্ঠিত করা, উপার্জনক্ষম করে তোলা। ভাষা, বিজ্ঞান, ইতিহাস, ভূগোলও হয়তো তাদের পড়াতে হবে, যাতে পূর্ণাঙ্গদের সমাজে মেলামেশা করার সময় তারা কথাবার্তায় অসুবিধা বোধ না করে। কিন্তু প্রধান লক্ষ্য হবে দুটি। প্রথমত এবং প্রধানত তারা যেন উপার্জনক্ষম হয়, পরিবারের ঘাড়ে যেন তারা বোঝা স্বরূপ না হয়। দ্বিতীয়ত, একটি বা দুটি অঙ্গহানিজনিত কারণে তারা যেন পৃথিবীর যাবতীয় আনন্দরস থেকে বঞ্চিত না হয়। এই উদ্দেশ্য নিয়ে মনীষ তার যাবতীয় সম্পত্তি দান করে যেতে চায় একটি ট্রাস্টিকে, আর জগদানন্দবাবুকে করে রেখে যেতে চায় তার কর্ণধার। সলিসিটারকে দিয়ে একটা খসড়া সে তৈরি করে এনেছিল, সেটি তার হাতে দিয়ে বলে, পড়ে দেখুন মাস্টারমশাই। জগদানন্দবাবু অস্বীকার করতে পারেনি, বলেছিলেন, বেশ, তোমার দেওয়া এ দায়িত্ব আমি নিলাম বাবা, কিন্তু তুমি বা চলে যাচ্ছ কেন? এ তো আমার মতো বৃদ্ধের একার কাজ নয়, তুমিও থাকো না এতে জড়িত। হাত দুটি জোর করে মনীষ বলেছিল, ওটি আদেশ করবেন না স্যার, অনেক ভেবে দেখেছি, সে আমি পারবো না। কেন পারবো না তা বুঝতে পারবেন এই ডায়েরিখানা পড়লে। এটা আমি আপনার কাছে রেখে যেতে চাই, সেন্টিমেন্টাল কারণে নয়, এটা একটা হিউম্যান ডকুমেন্টারি। অপরিণত একটি বিকলাঙ্গ মানুষের মানসিক পরিবর্তনের দলিল। আমি আপনাকে অনুরোধ করব মাস্টারমশাই, যারা এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে আসবেন তাদের আপনি এটা পড়তে দেবেন। তাহলে তারা বুঝতে পারবেন একটি অপরিণত কিশোর কী ভাবে, কী চায়, কী করে। কিন্তু কিন্তু তুমি কেন নিজের মনকে শক্ত করছো না মনীষ? মন্টু স্মৃতি রক্ষার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছো, নিজের হাতে কেন তা বানাচ্ছ না? একটু চুপ করে থেকে মনীষ বলেছিল, আমি অক্ষম মাস্টারমশাই, আপনি আমাকে মাপ করবেন। এ বাড়িতে, এ দেশে আমি আর টিকতে পারছি না। বছর কতক বাইরে থেকে ঘুরে আসি, মাসে মাসে সেখান থেকে আমি টাকাও পাঠাবো। টাকারও তো দরকার হবে আপনাদের। মনে যদি শান্তি পাই তাহলে ফিরে আসবো আবার। কিছুদিনের মতো শুধু মুক্তি দিন আমাকে মাস্টারমশাই। শর্মিলা কাজে যোগ দেবার পর সেই দিনলিপিখানি পড়তে পেয়েছিল। পড়েছিল সে যত্ন করে আদ্যপান্ত, একবার নয়, বারে বারে। মনীষ বাগচি ইকোনমিক্সের ছাত্র, পৈতৃক সম্পত্তি পেয়েছিল প্রচুর, নিজেও রোজগার করেছে যথেষ্ট, বিবাহ করেছিল, সন্তানও হয়েছিল একটি, মন্টু। ভালো নাম, বিশ্ববন্ধু বাগচি, তার নামেই এ প্রতিষ্ঠানের নাম। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল মন্টু, হিন্দু স্কুলের ফার্স্ট বয়। মাস্টারমশাইরা অবশ্য আশা করতেন বাপের মতো সেও রেকর্ড মার্ক নিয়ে পাশ করে যাবে সব পরীক্ষা, প্রতিষ্ঠিত হবে জীবনে। ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসত মনীষ।
ছেলেকে কেন্দ্র করেই ঘুরত ওদের দাম্পত্য জীবন। প্রাইভেট টিউটর ছিল না, বাবা মাই পালা করে পড়াতো তাকে। মাও ভালো ছাত্রী। আশা ছিল এই ছেলে একদিন দেশের আর দশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু বিধাতা বাদ সাধলেন। মনীষের সুখের সংসার একটি মুহূর্তে ভেঙে চুরে খান খান হয়ে গেল। সর্বশান্ত হয়ে গেল সে এক মোটর দুর্ঘটনায়। মন্টুর মা ঘটনাস্থলেই মারা গেলেন, হাসপাতালে পৌঁছবার আগেই। আর মন্টু মন্টু সেখান থেকে ফিরে এলো বটে, কিন্তু দুটো পাই কেটে বাদ দিতে হয়েছে হাঁটু থেকে। গ্যাংগ্রিন হয়ে যাচ্ছিল। আর আশ্চর্য, কয়েকটা কাটা দাগ ছাড়া মনীষের দেহের চামড়ায় আর কোনো চিহ্ন নেই সেই ক্ষণিক বিভীষিকার। মোড় ঘুরে গেল জীবনের। স্কুল থেকে নাম কাটিয়ে ছেলেকে বাড়িতে এনে রাখতে হলো। ছেলের সঙ্গী নেই, সাথী নেই। মনীষ দীর্ঘদিনের ছুটি নিল। সেই তখন একমাত্র সঙ্গী বিকলাঙ্গ পুত্রের। সারাদিন তাকে ভুলিয়ে রাখে, গল্প বলে, বই পড়ে, ক্যারাম খেলে। কিন্তু কতদিন আর এভাবে চলে? শেষ পর্যন্ত আবার একদিন কর্মজগতে ফিরে যেতে হলো মনীষকে। দীর্ঘ 5টি বছর কেটে গেল তারপর। এ 5 বছরের প্রতিদিনের ইতিহাস মনীষ লিখে গেছে তার পাতায়। মন্টু কী করে, মন্টু কী চায়, মন্টু কী বলে, কেমন করে তাকে সঙ্গদান করবার চেষ্টা করেছে, কেমন করে তাকে কাজ দিয়ে ভুলিয়ে রাখবার চেষ্টা করেছে, তার ইতিবৃত্ত। হাতে চালানো 3 চাকার সাইকেল বানিয়ে দিয়েছিল, তাই চালিয়ে বাড়ির বাইরেও যেত মন্টু। বাইরের দুনিয়াটার প্রতি তার আকর্ষণ ছিল খুব বেশি। সময় পেলে সে বেরিয়ে যেতে চাইতো। আবার কখনো কখনো 5-7 দিন একেবারেই বের হতো না। মনীষ ভাবত হয়তো কেউ ওর দিকে আঙুল দেখিয়ে কিছু বলেছে, হয়তো নতুন করে আঘাত পেয়েছে সে। মন্টু ভারী চাপা ছেলে, কোনো কথাই সে বলতে চাইতো না। পাড়ার কয়েকটি ছেলেও আসতো, মাঝে মাঝে তাদের নিয়ে মেতে উঠত, কিন্তু আবার কখনো তাদের উপর অভিমানে চুপচাপ পড়ে থাকতো বিছানায়। মনীষ আপ্রাণ চেষ্টা করেছিল সব কিছু সত্ত্বেও মন্টুকে খুশি রাখতে, কিন্তু কিছুতেই কিছু হলো না। 15 বছর বয়স তখন মন্টুর। 10 বছরে সে বিকলাঙ্গ হয়ে পড়ে। সেই 15 বছর বয়সের কিশোরটির কী যে হলো হঠাৎ! বাপের উদ্দেশ্যে একটি ছোট্ট চিঠি লিখে রেখে আত্মঘাতী হলো বিশ্ববন্ধু। সেই ছোট্ট চিঠিখানি এ প্রতিষ্ঠানের মূল দলিল। তাতে লেখা আছে, এদেশে বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। মন্টুর কাছে হেরে গিয়েছিল মনীষ। পুত্রের কাছে পরাজয়ই নাকি কাম্য। কিন্তু কিন্তু একে সেই পরাজয়? মনীষ সে হার স্বীকার করেনি। জীবনে কখনো কারো কাছে হার স্বীকার করতে প্রস্তুত ছিল না সে। স্কুলে, কলেজে, কর্মজীবনে সে চিরকাল মাথা উঁচু করেই থেকেছে। পুত্রের কাছেও এ পরাজয় সে মেনে নিতে পারেনি। তার লেখা শেষ চিঠির সেন্টিমেন্টালিটিকেও সে অস্বীকার করেছিল। তার আজীবনের সঞ্চয় দিয়ে তাই প্রমাণ করবার এই প্রচেষ্টা মনীষের। জগদানন্দবাবু মাথা পেতে দায়িত্ব গ্রহণ করেছিলেন। গড়ে উঠল নূতন প্রতিষ্ঠান। স্বতঃস্ফূর্ত দান এলো কিছু আপনা থেকেই। যারা মনীষকে চিনত, মন্টুকে জানত, তারা অযাচিতভাবে দান করল সাধ্যমতো। এমনকি মন্টুর স্কুলের ছেলেরা, মাস্টারমশাইরা চাঁদা তুলে তার এই স্মৃতিকে সম্মান দেবার চেষ্টা করলেন। জগদানন্দবাবুর আর কাশিপাশি হওয়া হলো না। মনে প্রাণে তিনি ডুবে গেলেন এ প্রতিষ্ঠানের কাজে। আনন্দ বিয়ের পর এ গল্পটা করেছিল শর্মিলাকে। ওরা তখন হুগলিতে। শর্মিলা দেখতে চেয়েছিল। একটা ছুটির দিন ওরা 3 জনে গিয়েছিল মাস্টারমশাইয়ের কাছে, শর্মিলা, আনন্দ আর উমা। জগদানন্দবাবু খুব খুশি হয়েছিলেন পুরাতন ছাত্রকে পেয়ে। শর্মিলা তাকে প্রণাম করে বলেছিল, আমি কিন্তু আপনার ছাত্রকে ধরে এনেছি মাস্টারমশাই।
মাস্টারমশাই খুশি হয়ে বলেছিলেন, তাই তো, তাই তো আনতে হবে মা, এ তো তোমাদেরই কাজ, ওরা এখন কাজের মানুষ, তোমরাই তো মনে করিয়ে দেবে। তারপর ওকে বলেছিলেন, আনন্দ ছেলেটা না ভারী ভালো বুঝলে মা, তুমি সুখী হবে, খুব খুব সুখী হবে মা। সেই কথা মনে পড়লে আজও হাসি পায় শর্মিলার। মাস্টারমশাইয়ের ভবিষ্যৎবাণী সফল হয়নি। আনন্দ ভালো ছেলে সন্দেহ নেই, কিন্তু বড় বেশি ভালো সে। অত ভালোকে আলমারিতে সাজিয়ে রাখা যায়, শোকেসে বসিয়ে দূর থেকে তারিফ করা চলে, তাকে নিয়ে ঘর করা চলে না। শর্মিলা তাই সুখী হতে পারেনি। কিন্তু আনন্দের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে যখন সে দুশ্চিন্তায় দুর্ভাবনায় পাগল হয়ে যেতে বসেছিল, তখন এই মাস্টারমশাইটির কথাই আবার মনে পড়েছিল তার। ছুটে গিয়েছিল তার কাছে একদিন। জগদানন্দবাবু আশীর্বাদ করে বলেছিলেন, আজ যে আমার মা একা এসেছে, কই আমার ছেলে কই, তাকে আনোনি? উত্তর দিতে গিয়ে জবাবটা আটকে গিয়েছিল ওর গলায়। তবু থামেনি, বলেছিল কিছুটা। সব কথা তো বলা যায় না, তবু যতটুকু বলেছিল ততটুকুই শুনেছিলেন বৃদ্ধ। জানতে চাননি কেন এ বিরোধ, কেন আনন্দকে চিরদিনের মতো ত্যাগ করে এসেছে শর্মিলা, কেন তার আশ্রয়ে ফিরে যাবার সম্ভাবনাটাকে একেবারে আমল দিতে চায় না সে। বলেছিলেন, কিন্তু মা, মানুষের মন তো, কেমন করে জানলে যে আজকের তোমার দৃঢ় সংকল্পটাও শরতের মেঘের মতো একদিন ভেসে যাবে না? শর্মিলা মাথা নিচু করে বলেছিল, মাস্টারমশাই, জীবনে এমন বাধা আছে যা অনতিক্রম্য, এমন ভুল হয় যা শোধরাবার উপায় নেই। বৃদ্ধ চুপ করে গিয়েছিলেন। শর্মিলা কুণ্ঠা ভরে বলেছিল, তার কোনো চিঠিপত্র পান না মাস্টারমশাই? সে যে পাগল ছেলে মা, তা তো তুমি জানোই, কোনো দিনই সে চিঠিপত্র লেখে না। হাত দুটি জোর করে শর্মিলা বলেছিল, একটা ভিক্ষা আছে মাস্টারমশাই। ভিক্ষা কেন মা, আমার উপর যে তোমার দাবি আছে, বলো। আমাকে আপনি কিছু কাজ দিন, চুপচাপ বাড়িতে বসে থাকতে থাকতে আমি পাগল হয়ে যেতে বসেছি। এই কথা, তা নাও না, কত কাজ করবে তুমি, করো। একটা চাবির গোছা বাড়িয়ে ধরে বলেন, নাও ধরো। কি এটা? আমাদের সিন্দুকের চাবি। পিছিয়ে এসেছিল শর্মিলা। না না, টাকা পয়সা নয়, আমি ছোটদের মধ্যে থাকতে চাই মাস্টারমশাই, ওই যাদের হাত পা চোখ নেই, আমি ওদের কয়েকটা ক্লাস নিতে চাই মাত্র। বৃদ্ধ এসে বলেছিলেন, ক্লাস নেবার লোকের আমার তো অভাব নেই মা, সেটা আমি নিজেই পারি, সারা জীবন ওই একটা কাজই তো শিখেছি, কিন্তু বিশ্বাসী একটি লোকের হাতে এই চাবির গোছাটা তুলে দিতে না পারলে যে আমি মন খুলে ওদের নিয়ে ক্লাস করতেও পারি না মা। অগত্যা সেই দায়িত্বই নিতে হয়েছিল শর্মিলাকে। বৃদ্ধ বলেছিলেন, তুমি এলে আমি বাঁচলাম। গত মাস থেকে 3টি মেয়েকেও ভর্তি করেছি আমরা। একটি মহিলা কর্মী খুঁজছিলাম, বুঝলে মা, বিশেষত মিঠুয়ার জন্য। মিঠুয়া কে মাস্টারমশাই? এখনই আলাপ হবে, চলো উপরে চলো, দেখা করে আসি। সেই প্রথম দিনই মিঠুয়াকে ভালোবেসে ফেলেছিল শর্মিলা। মেয়েটি ছোট, বছর আষ্টেক বয়স, পোলিও হয়ে নিম্নাঙ্গটা অবশ হয়ে গেছে, পা দুটি আছে কিন্তু তাতে জোর নেই, চাকা গাড়ি বানিয়ে দেওয়া হয়েছে তার জন্যে। শর্মিলা প্রথম প্রথম যেত শুধু সময় কাটাতে, ক্রমে ওই প্রতিষ্ঠানটিকে ভালোবেসে ফেলেছে সে। জগদানন্দবাবু ওকে পেয়ে বেঁচেছেন, তার উপর ধীরে ধীরে ন্যস্ত করেছেন সব দায়িত্ব। এখন একদিন যদি শর্মিলা না আসে, বৃদ্ধ মাথায় হাত দিয়ে পড়েন। ইতিমধ্যে শহরের গণ্যমান্য কয়েকজন ব্যক্তিও যুক্ত হয়েছেন প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে। সরকারি সাহায্য পাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে, তাহলে আয়তনে এটাকে বাড়াতে হবে। বিদেশ থেকে মনীষও লিখেছে হয়তো কিছু বৈদেশিক সাহায্য পাওয়া যেতে পারে। লিখেছে ও দেশের প্রতিষ্ঠানের কথা, ওরা খঞ্জকে দিয়ে পর্বত লঙ্ঘন করাচ্ছে। ফটো তুলে পাঠিয়েছে একটি চিত্রকরের,
তার দুটি হাতে কাটা। মুখে তুলি ধরে সে যে ছবি এঁকেছে, কয়েক হাজার ডলারে তা বিক্রি হয়েছে ও দেশের বাজারে। জগদানন্দবাবু জনে জনে সে ছবি দেখিয়েছেন, দৃঢ়স্বরে বলেছেন, ভাবছ কি আমাদের দেশের ছেলেরাও তো পারবে, আমাদের এইখানকার ছেলেদেরকে দিয়েই তা করাতে হবে। শর্মিলা ঠিক বিশ্বাস করে না, আবার জগদানন্দবাবুর উৎসাহ দেখে অবিশ্বাসও করতে পারে না। দিদি, তুই আগে যাবি না আমি আগে ঢুকবো? না না, আমি আগে সেরে নিই, কাল কামাই করেছি, আজ সকাল সকাল যেতে হবে। তাহলে ঢোক, আমাকেও একটু সকাল করে বেরোতে হবে, গীতা দিদির বাড়ি হয়ে যাব। আরে কলেজ থেকে ফেরার পথেই সেখানে বরং যাস না। ওরে বাবা, তা হবার নয়, মা আজ সকাল করে ফিরতে বলেছে, এক গাদা বাজার করতে পাঠিয়েছে জনার্দনকে, ও বেলা মা যে গ্র্যান্ড ডিনার খাওয়াবে। তাই নাকি? তুই তো অনেক খবর রাখিস রমু। রাখতে হয় দিদি, রাখতে হয়। বাড়িতে আজ সম্মানিত অতিথি আসছেন, শুনিসনি? শর্মিলা জবাব দেয় না, শাড়ি ব্লাউজ তোয়ালে নিয়ে বাথরুমে ঢোকে। শয়নকক্ষের সঙ্গে লাগাও স্নানঘর, দু বোনের এজমালি সম্পত্তি। বস্তুত শর্মিলার বিয়ে হয়ে যাবার পর এ ঘর এবং লাগাও বাথরুমটির উপর বছরখানেক রমলার ছিল অসপত্ন অধিকার। সময় ফিরে আসার পর আবার দুজনে ভাগাভাগি করে ব্যবহার করছে ঘরখানা, ছেলেবেলায় যেমন করত। রমুর তাতে আপত্তি নেই। বাথরুমের এই ছোট্ট পরিবেশটি শর্মিলার ভারী পছন্দসই। অরিকোলন, ক্যান্থারাইডিন আর জবা কুসুমের একটা মিলিত মৃদু গন্ধ। রমু ক্যান্থারাইডিন মাখে, শর্মিলা কিন্তু বরাবর জবা কুসুমের ভক্ত। এমনকি আনন্দের অভাবের সংসারেও সে বরাবর তার এই প্রিয় তেলটি ব্যবহার করত। আনন্দকেও সে মাখতে বলতো, কিন্তু তার কি মাথা ঠিক আছে? আজ সর্ষের তেল, কাল নারকেল তেল, তো পরশু রুক্ষ স্নান। ওহ যা, তেল মাখতেই ভুলে গেছি।